আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এ পার্সোনাল ট্যাক্সের বিষয়ে, এবং আমাদের আলোচনায় আমরা আলোচনা শুরু করেছিলাম আয়কর নির্দেশিকা 2022-23 থেকে। আমরা এই নির্দেশিকার শুরু থেকে বিভিন্ন অংশ আলোচনা করেছি। আমরা প্রথমে আয়কর রিটার্ন কি, আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, করযোগ্য আয়ের ভিত্তিতে যাদের রিটার্ন দাখিল করতে হবে, আবার যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এটার একটা তালিকা দেখেছি। পরবর্তীতে আমরা একজন ব্যক্তি করদাতার রিটার্ন ফর্ম গুলা নিয়ে আমরা আলোচনা করেছি। রিটার্ন দাখিলের সময় রিটার্ন কোথায় দাখিল করতে হয়, রিটার্ন দাখিল না করলে কি হবে, একজন ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হয়। এই রিটার্ন পূরণের ক্ষেত্রে আমরা আইটি 11 গ 2016 আমরা আলোচনা করেছি। আমরা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে, এবং আমরা সাধারণ পদ্ধতি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। পরবর্তীতে আমরা আরো ডিটেল আলোচনা করব এইসব পদ্ধতি নিয়ে। আমরা আয়কর রিটার্ন ফর্ম গুলা দেখেছিলাম, এবং যে 2016 সাল থেকে যে রিটার্ন ফর্মটি ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য সেই রিটার্ন ফর্ম আমরা পূরণ করা দেখেছিলাম। বিভিন্ন খাতের আয় কিভাবে নিরূপণ করতে হয় শিডিউল গুলা পূরণ করা আমরা এই আলোচনাগুলা করেছি। আমরা রিবেট নিয়ে আলোচনা করেছি, কিভাবে রিবেট ক্যালকুলেশন করতে হয়। মোট কর দায় কিভাবে পরিগণনা করতে হয় এই আলোচনায় আমরা এসে দেখেছিলাম আয়কর পরিপত্রে আমরা এক মূল যে ট্যাক্স রেটটা পাই প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে, এবং এটা ফাইন্যান্স বিলের মাধ্যমে সংসদে উত্থাপিত হয় এবং ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে পরিবর্তিত হয়, এবং পরবর্তীতে পরিপত্র আকারে জাতীয় রাজস্ব বোর্ড এটা পাবলিশ করে থাকে। আমরা ন্যূনতম কর দেখেছি। আমরা দেখেছি কর রেয়াত কিভাবে পাওয়া যায়, কোন কোন খাতে ইনভেস্ট করলে কর রেয়াত পাওয়া যাবে। আমরা ট্যাক্স রিটার্ন ফর্মটা পুরোপুরি ফিল আপ করা শিখেছি। এবছরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে রেয়াতের পরিমাণ কমে যাবে, এটা আমরা দেখেছিলাম। 15% পরে মধ্যে 7.5% আসবে রেয়াতের পরিমাণ। আমরা সারচার্জ নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। বিলম্ব সুদ নিয়ে আলোচনা করেছি। উৎসে কর কিংবা অগ্রিম আয় কর নিয়ে আমরা আলোচনা করেছিলাম রিটার্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। সমন্বয়ের বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা বিষয় দেখব, যে বিষয়টুকু বাকি আছে। আমরা রিটার্ন ফর্মে পার্ট 2 তে দেখেছিলাম সবশেষে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এই টার্মটা আছে। আমরা ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কোনগুলা রিটার্ন ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখেছি শুধুমাত্র ইনকাম ফ্রম স্যালারিজ এ ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আছে, যেটা কলাম বি তে টোটাল যেটা আসে, যে ফিগারটা আসে এটাই ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। স্যালারির ইনকাম থেকে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম রিটার্ন ফর্মের আলোচনায় কিংবা শিডিউলের আলোচনায় কিংবা স্টেটমেন্টের আলোচনায় আমরা এক্সাম্পটেড ইনকাম আর কোন কোন খাতে তা কিন্তু আমরা আলোচনা করিনি। আবার আমরা আইটি 10 বি তে গিয়ে দেখেছি যে সবশেষে যখন সোর্স অফ ফান্ড আমরা ডিক্লেয়ার করি ওই জায়গাতে আমরা এক্সাম্পটেড ইনকাম, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এন্ড অ্যালাউন্সেস 21 বি তে এটা বসাতে হয়। তো এখন যদি আমাদের স্যালারি থেকে যে আয় আছে এই আয়ের বাইরে আরো যে সকল এক্সাম্পটেড ইনকাম আছে এটার একটা সংক্ষিপ্ত তালিকা আমরা এখানে দেখতে পাবো। নির্দেশিকায় বলা আছে ওই তালিকাটুকু, একটু খেয়াল করে দেখেন। প্রথমেই বলা আছে করদাতার করমুক্ত এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে তা রিটার্নে উল্লেখ করতে হবে। তার মানে
করমুক্ত কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে কিন্তু আপনাকে তার রিটার্নে উল্লেখ করতে হবে, রিটার্নে দেখাতে হবে। এটা এমন না যে আমার তো এটা ইনকাম ট্যাক্সেবল না, তাহলে আমি রিটার্নে কেন দেখাবো? আপনাকে অবশ্যই এটা রিটার্নে দেখাতে হবে করমুক্ত আয়গুলা। সাধারণভাবে অনেকে বলে থাকেন আমার তো ইনকাম সব করমুক্ত, আমি রিটার্ন কেন দেবো এবং রিটার্নে কেন দেখাবো? আমরা রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা দেখেছি আগেই। আর করমুক্ত আয়ের ক্ষেত্রে আমরা রিটার্নের বিষয়টুকু এখানে দেখলাম যে আমরা যারা করমুক্ত আয় অর্জন করে থাকেন তারা রিটার্নে এটা দেখাতে হবে। এখন আমরা একটু দেখি যে করমুক্ত আয় কি কি হতে পারে। এখানে একটা সংক্ষিপ্ত তালিকা আছে। ১. সরকারি চাকুরিজীবী করদাতা যদি চাকুরির দায়িত্ব পালনের জন্য কোনো বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক পান, তাহলে সরকারি চাকুরিজীবীদের জন্য আরো সুবিধা আমরা দেখলাম। আগে যেটা বলা ছিল আমরা স্যালারি ইনকামে দেখেছিলাম, এর থেকে এখানে আরো কিছু বিষয় অ্যাড হলো যে সরকারি চাকুরিজীবী করদাতা চাকুরির দায়িত্ব পালনের জন্য বিশেষ ভাতা, সুবিধা, আনুতোষিক পাওয়ার বিষয়টুকু। আমরা দেখেছি যে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে ট্যাক্স এক্সামশন, স্যালারির ইনকাম থেকে ট্যাক্স এক্সামশন এবং সরকারি আদেশভুক্ত যারা নন তাদের ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য বিদ্যমান এবং এই পার্থক্যটুকু অনেকের মতেই এটা আসলে আহ, আমাদের যে আহ, রাষ্ট্রের যে ব্যবস্থা আছে সকল নাগরিকের সমান অধিকার এখানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এটা এরকম হতে পারতো যে ট্যাক্সটা ঠিকই আসবে কিন্তু এই টাকাটুকু গভর্নমেন্ট পে করবে, এটা হতে পারতো। যেটা আমরা কিছু কিছু স্পেসিফিক প্রফেশনের ক্ষেত্রে দেখে থাকি যে ট্যাক্সটা এমপ্লয়ার পে করে থাকেন এবং এটা এমপ্লয়ারের উপরে বর্তায় এবং এমপ্লয়ারের এডিশনাল এক্সপেন্স হিসাবে এটুকু পেরোলে অ্যাড হয়। এটা থাকলে এই বিষয়টাতে সৌন্দর্য আসতো আমাদের এবং এটা একটা সুপারিশ থাকে জাতীয় রাজস্ব বোর্ড কিংবা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি যে এই বিষয়টুকু সামঞ্জস্য আনা। তো সরকারি বা অনুমোদিত পেনশন, পেনশনের টাকা করমুক্ত। এখানে পেনশনের কথা বলা আছে। আবার এরপরে বলা আছে ৪ নম্বরে ২,৫০,০০,০০০ টাকা পর্যন্ত সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি প্রাপ্তি। আচ্ছা, পেনশনটা মান্থলি বেসিসে পেতে পারেন কেউ, আর গ্র্যাচুইটিটা রিটায়ার্ড করার পরে একসাথে পেতে পারেন। তো এই গ্র্যাচুইটি প্রাইভেট হলেও উনি ট্যাক্স এক্সাম্পটেড হবে ওই ইনকামটুকু যদি এটা অনুমোদিত হয়। অনুমোদিত হলে গ্র্যাচুইটি টাকাটা পুরোপুরি ট্যাক্স এক্সাম্পটেড হবে। প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 অনুযায়ী উক্ত ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, তো প্রভিডেন্ট ফান্ড থেকে যে অর্থ পাওয়া যায় যেটা সরকারি, আমরা প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টের মাধ্যমে। আবার কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যেটা আছে স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, এটাও করমুক্ত। সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ, এটাও করমুক্ত যদি স্বীকৃত কোনো সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে থাকে। এই হচ্ছে ১ থেকে ৭ পর্যন্ত। এখানে কোনো কোয়েশন আছে কিনা আপনাদের? এটুকু আলোচনায় করমুক্ত বা কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের। ৩ নাম্বারটা একটু ক্লিয়ার করবেন। ৩ এ মূলধনী মুনাফা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এই ৩ নাম্বারটা আমি বলিনি। আমি স্কিপ করে গিয়েছিলাম পেনশনের সাথে গ্র্যাচুইটিটা এড করার জন্য। ৩ নাম্বার হচ্ছে অংশীদারি ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ। দেখেন, আমরা আগে দেখেছি অংশীদারি ফার্ম থেকে আমরা যে প্রফিট পেয়ে থাকি এটার জন্য অংশীদারি ফার্ম আলাদাভাবে ট্যাক্স পেমেন্ট করে এবং অংশীদারি ফার্ম যদি ট্যাক্স পেমেন্ট করে আলাদাভাবে সেক্ষেত্রে আমরা ওই অংশীদারি ফার্মের থেকে প্রাপ্ত প্রফিট থেকে একটা অংশ রিবেট পাই।
এটা আমরা ক্যালকুলেশন আগে দেখেছি, পার্ট 2 যখন করেছি আমরা। কিন্তু এই জায়গাতে বলা হয়েছে অংশীদারি ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ। এখন মূলধনী মুনাফার যদি কোনো অংশ পাওয়া হয় অংশীদারি ফার্ম থেকে, অংশীদারি ফার্ম ওই মূলধনী মুনাফার ক্ষেত্রে উৎসে কর দিয়ে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, না দিয়েও থাকতে পারে ক্ষেত্র বিশেষে। তো কোনো মূলধনী মুনাফা যদি পাওয়া হয় অংশীদারি ফার্ম থেকে, তাহলে সেই মূলধনী মুনাফার অংশটুকু করমুক্ত হবে। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্যাপিটাল গেইন, এখানে আমরা ক্যাপিটাল গেইন বলছি এটাকে। আর কোন কোয়েশ্চন আছে? স্যার এটা সরকারি চাকরিজীবী, এখন জি। তার কি কোনো ওই যে পেনশনের যে স্লিপ টিলিপ এগুলা কোনো কিছু প্রুফের ইটা কি যে এটা সরকারি টাকা, মানে পেনশনের টাকা? হ্যাঁ, পেনশনের আগে বই ছিল, একটা পেনশন বই থেকে যে টাকাটুকু উঠাতেন এটা পেনশন বইয়ে লেখা থাকতো। এখন আপনি একটা স্টেটমেন্ট পাবেন, এটা অনলাইনে ওনার এনআইটি দিয়ে সার্চ করলেই আপনি ওই স্টেটমেন্টটা পাবেন। আর এই যে এককালীন যে আমার টাকা একটা- পান ওইটাও কি এটার আওতাভুক্ত? এককালীন যে সরকারি চাকরিজীবীরা পান? আচ্ছা, এককালীন যেটা পাওয়া হয় সেটা হচ্ছে আমরা বলছি গ্র্যাচুইটি। আমরা পেনশনটাকে বলছি পেনশন, আর এককালীন যেটা পাচ্ছেন এটাকে আমরা বলছি গ্র্যাচুইটি। এটা সরকারি কিংবা অনুমোদিত। পেনশনটাও যদি অনুমোদিত হয় তাহলে আপনি পাবেন। গ্র্যাচুইটিটা 2,50,00,000 পর্যন্ত করমুক্ত, এর বেশি যদি দেয়া হয় তাহলে এটা করমুক্ত হবে না। স্যার আমার একটা কোশ্চেন আছে। যে স্যার ওই যে WPPF যেটা ওটা 50,000 পর্যন্ত এক্সাম্পটেড, তো জি। এর পরের যে অ্যামাউন্টটা ওইটা কি আমার ওই যে জেনারেল আদার অ্যালাউন্সের মতো স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন হবে? আচ্ছা, আমি আসছি, WPPF এর পরেই আসবে। এই জায়গাতে আর কোনো কোয়েশন আছে কিনা 1 থেকে 7 পর্যন্ত? না থাকলে আমি WPPF এ যাচ্ছি। জাকির ভাই আর কোনো কোয়েশন আছে কিনা? আপনার কাছে ক্লিয়ার কিনা এই বিষয়টা? জি স্যার, আপাতত স্যার একটা বিষয়, আমরা অনুমোদন ধরেন কোন অর্গানাইজেশন অনুমোদন পায়নি এখনো সরকারি পেনশনের পিএফ এর যেটা, সেক্ষেত্রে কর্তন শুরু করে দিয়েছে, কিন্তু সেটা তো নিশ্চয়ই ট্যাক্স রিবেটেবল হবে না, তাই তো নাকি? প্রথমত রিবেটের ক্ষেত্রে এটা রিবেট হবে না, কিন্তু আপনার ফান্ডটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে তো ফান্ডটা আপনার আগের ফিগার থেকেই ক্যারি করবে। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে কোনোভাবেই তাহলে এই ফান্ড থেকে গ্র্যাচুইটি কিংবা পেনশন যেটাই পান না কেন এটা আপনার এক্সাম্পটেড হবে না, হবে না, সম্পূর্ণটাই ট্যাক্সেবল হবে। পুরোটাই ট্যাক্সেবল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনারা কি কোনো ফান্ড করছেন পেনশনের কিংবা মানে হ্যাঁ, পেনশন? আমরা ওই একটা ড্রাফট করেছি আপনার গ্র্যাচুইটি প্লাস পিএফ এর, আপনার একটা ড্রাফট অ্যাপ্লিকেশন করার হয়তো সামনের মাসে করব, কিন্তু আমরা অলরেডি কাটা শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে ওইটা কি গত বছরেও কাটছি, সেটা তো এই বছরে মানে গত বছরের অ্যাসেসমেন্টে আমরা দেখাতে পারবো কিনা যতদিন না অ্যাপ্রুভ হচ্ছে। কেটেছেন এটা আপনারা ফান্ড হিসাবে দেখাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এমপ্লয়ি যারা তারা এটা এক্সাম্পটেড হিসাবে শো করতে পারবো। এটার এগেইনস্টে রিবেট ক্লেম করতে পারবেন না। এক্সাম্পটেড তো বিষয় না, এটা তো আমরা রিবেটের জন্য বলছি। হ্যাঁ। কোনো যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা যদি থাকে এখানে তাহলে রিবেট। সেই ক্ষেত্রে কি আমরা তাদের ইনকাম স্টেটমেন্টে দেবো স্যার? ডিডাকশন দিতেই পারেন, পিএফ ডিডাকশন দিতেই পারেন। ওনারাও যদি ক্লেম করে থাকেন সেটা ভুল হবে ক্লেম করা, বাট যেহেতু অনুমোদিত না এটা কোনোভাবে দেখলে এটার জন্য ওইটুকু অংশ রিবেট আপনার বাদ যাবে। বাদ যাবে। আচ্ছা, যদি কখনো মানে এটা ইন্সপেকশনে বের হয়, বাট অনুমোদন যদি পেয়ে যায় এর মাঝে তাহলে তো এটা আপনার যেহেতু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, সো সেহেতু দেখানো যেতেই পারে।
আচ্ছা আচ্ছা আমাদের তো যে কোনো একটা অনুমোদন পেতে সময় লাগে, হুম এটাই আর কি। তো ঠিক অনুমোদন আছে পেয়ে গেলে এটাই হবে। জি জাকির ভাই, স্যালারির ক্ষেত্রে এই যে আন্ডার সেকশন 50 আর আন্ডার সেকশন 108, এটা কি আমরা মানে 108 আমরা পড়বো, পরে পড়বো আমরা 108 এর কাজ এখানে মঞ্জুরুল কাদের ভাই তো করেন নিয়মিত, আমরা পড়বো পরে। জি স্যার, ওই সেকশন 50 আমরা পড়বো আর কি সামনে। হ্যাঁ পড়বো পড়বো আমরা জি আসবো স্যার, ইনশাল্লাহ। এই জায়গায় কোনো কোয়েশ্চন না থাকলে আমরা পরের বিষয়ে যাই, সেটা হচ্ছে WPPF, যেটা আমরা বলি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, কিংবা এখানে যেটা লিখেছে ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড। এটা নিয়ে আমাদের এবার বিস্তর বিতর্ক ছিল, যেটা আহ, আহ, যখন অর্থ আইন ও বিল আকারে পাবলিশ করা হয় তখন এই বিষয় নিয়ে, বাট পরবর্তীতে আইনে এখানে কোনো চেঞ্জ আনা হয়নি। এখানে শ্রম আইনের অধীনে যদি কোনো প্রতিষ্ঠান ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করে থাকে এবং ওই ফান্ড থেকে এমপ্লয়ি কিংবা ওয়ার্কার্স যে টাকা পেয়ে থাকবেন তার থেকে 50,000 টাকা পর্যন্ত প্রাপ্ত অর্থটা কর মুক্ত থাকবে। বাকি যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা আমরা স্ট্রেইট যোগ করব ইনকাম ফ্রম আদার সোর্সে, ইনকাম ফ্রম আদার সোর্সে। এখন আমরা যদি ইনকাম ফ্রম আদার সোর্সে না করতে চাই, আমরা যদি স্যালারিতে করতে চাই তাও করতে পারবো। শিডিউল 24 এতে আমরা এটা আদারে গিয়ে বসাবো 21 এ, এবং এখান থেকে আমরা এক্সাম্পশনে 50,000 টাকা বাদ দেব। এটা একটা সহজ পদ্ধতি আদার্স এর এখানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড দিয়ে 50,000 টাকা বাদ দেয়া। এখন মজরুল কাদের ভাইয়ের কোয়েশ্চনটা বলেন, এই ক্ষেত্রে আপনার ইয়েটা কি? হ্যালো স্যার, জি এই ক্ষেত্রে আমার যে কোশ্চেনটা ছিল সেটা তো 50,000 পর্যন্ত এক্সাম্পল ছিল, তো এক্সেসিং 50,000 ওইটা কি আমরা জেনারেল স্ল্যাব অনুযায়ী ট্রিটমেন্ট করব নাকি আমাদের মানে এটা কিভাবে করব? আদার অ্যালাউন্সের মতো কি স্ল্যাব অনুযায়ী হবে কিনা 50,000 এক্সাম্পশনের পরে? টিডিএস এর ক্ষেত্রে জি জি, ট্যাক্স কম্পিটিশনের ক্ষেত্রে ওটার উপর ট্যাক্স না, এটা মানে দুইটা ট্যাক্স বিষয়। করার সময়, ইম্পোজ করার সময়। আপনি কোয়েশ্চন করলে আমি দুইটা সাইড চিন্তা করি আর কি। মানে আপনি অর্গানাইজেশন যখন ট্যাক্স কাটবে সে সময়, নাকি আমরা যখন রিটার্ন সাবমিট করব তখন? স্যার আমি আসলে অর্গানাইজেশনের পার্ট থেকে বলতেছি, যখন আমি Right. পেমেন্ট করব। আচ্ছা, প্রথমে আমি ট্যাক্স পেয়ারের পার্টটুকু বললাম যে 50,000 টাকা আমরা বাদ দিয়ে ট্যাক্সটা ক্যালকুলেশন করব। আর অর্গানাইজেশনের পার্টটা আমরা আরেকটু অ্যাডভান্স করব টিডিএস এ গিয়ে। আপনারা এখানে রেট অনুযায়ী ট্যাক্স ডিডাক্ট করবেন 50,000 টাকা বাদ দিয়ে বাকি টাকার উপরে। এটা কিন্তু পেমেন্ট করার সময়, তাই তো স্যার? হ্যাঁ, এটা কিন্তু আপনার এভারেজ রেটে না, এভারেজ রেট হচ্ছে স্যালারি। এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম স্যার, এটার কারণ রেট আমার তো আছে। এটা পেমেন্ট করতে হবে অ্যাটলিস্ট ডিক্লারেশনের 9 মাসের মধ্যে। তো হ্যাঁ, যখন আমি পেমেন্ট করব তখন কি আমি এটা স্যালারির মধ্যে ইনক্লুড করে দিয়ে এভারেজ এটা করে ফেলবো, নাকি এটা একটা এট এ টাইম আমি ইম্পোজ করে ফেলবো এটার উপর ট্যাক্স না না না, পেমেন্টের সময়? এটার আপনার রেট আছে, আপনি ইয়েতে পাবেন। আমি টিডিএস এর রেট গুলা আমি তো এটা অনেক বড় ফিগার, আমি আপনাকে আহ, এই রেটটা আপনি ইয়েতে পাবেন, আয়কর পরিপত্রে পাবেন। আচ্ছা, ওইটাকে ওই 52 অনুযায়ী না স্যার? সেকশন 10%। সেকশন 52 অনুযায়ী যে 10% ওইটা? রাইট রাইট, এই যে ওকে ওকে ওকে। 5%, সরি, এখানে 5% আছে। 52 ডিডি, পেমেন্ট টু এ তাহলে এটা তো আমার টোটাল অ্যামাউন্টের পরে ইম্পোজ করতে হবে। টোটাল অ্যামাউন্টের উপরে করতে হবে। আর আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা 50,000 বাদ দিয়ে বাকিটা করব, আর যে 5%টা টিডিএস কাটা হয়েছে সেটা আমরা টিডিএস এ দেখাবো। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পেমেন্ট টু এ বেনিফিশিয়ারি অফ ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, সেকশন
52DD, এখানে রেটটা হচ্ছে 5%। এখন আমি একেবারেই আপডেটেড রেট বলছি আপনাকে। অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 5%। রেফারেন্স হচ্ছে আপনার পেজ 129 প্রিন্টেড, এবং আপনি যদি পিডিএফ এ দেখেন পেজ 134 আপনি লিখে রাখতে পারেন। এটা আপনি পরিপত্রে পাবেন, এটাই রেফারেন্স আপনার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ। আর এটা পরিশিষ্ট কত পরিশিষ্ট? জাকির ভাই ক্লিয়ার হয়নি আপনার কোয়েশনটা। আমার ক্লিয়ার হয়েছে, এটা মানে রেফারেন্স হিসেবে মানে পরিশিষ্ট কত? এটা পরিশিষ্ট, তো এটা পরিশিষ্ট পরিশিষ্ট থেকে হ্যাঁ পাইলাম। 129-এ পরিশিষ্টটা আমি দেখছি, এটা তেরো সম্ভবত, 9 পরিশিষ্ট 9, এটা আপনার পরিপত্রে পরিশিষ্ট 9-এ গিয়ে পাবেন। মেজর সোর্স অফ ইনকাম, স্যার ওই যে Major মেজর source সোর্স অফ of ইনকাম income subject to deduction or collection of tax, এই সাবজেক্ট টু বিষয়ে ডিডাকশন অর collection কালেকশন of অফ tax, ট্যাক্স। এই বিষয়ে আমরা ডিটেইলস আলোচনা করব, একেবারে বিস্তারিত আলোচনা করব। আমাদের তো একটা ইউনিটই আছে ট্যাক্স ডিডাকশন এট সোর্স এর উপরে। তো আজকে যেহেতু রিলেটেড কোয়েশন এসেছে, আমি শুধু ওই জায়গাটুকু বলে দিলাম যে দেখেন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্যালারি। স্যালারি হচ্ছে ডিডাকশন এট দা এভারেজ রেট, এখানে আপনি এভারেজ রেটে ডিডাক্ট করবেন। আবার আমরা দেখলাম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশনে ডিডাকশনটা 5% করবেন। জাকির ভাই ক্লিয়ার? এভারেজ রেট, জি হ্যাঁ স্যার ক্লিয়ার, কিন্তু ওই যে এভারেজ রেট আর এই যে ম্যাক্সিমাম রেট, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এভারেজ রেটটা আমাদের কাছে ক্ষমতা দেয়া হলো যে আমরা একটা গড় হারে কাটবো। তো এটা আমরা ডিডাকশন করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এমপ্লয়ি যিনি, এমপ্লয়ারকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কিংবা এমপ্লয়ারের পক্ষে যিনি কাজ করছেন, এইচআর ডিপার্টমেন্ট হতে পারে, অ্যাকাউন্টস হতে পারে, তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তিনি পুরো ইনকামটা ক্যালকুলেট করে, স্যালারি ইনকামটা ক্যালকুলেট করে একজন এমপ্লয়ি ম্যাক্সিমাম যতটুকু রিবেট পেতে পারেন ইনভেস্টমেন্টের মাধ্যমে ততটুকু অংশ বাদ দেয়া প্রথমত। দ্বিতীয়ত, উনার যদি আগে কোনো রিফান্ডেবল থাকে ট্যাক্স, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তাহলে সেটা অ্যাডজাস্ট করা করে যে ট্যাক্সটা বাকি থাকবে এটা এভারেজ রেট, এটা ক্যালকুলেট করে এটাকে 12 ভাগ করে প্রতি মাসে মাসে ডিডাক্ট করা। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এখানে অ্যাসেসমেন্ট করে করতে হবে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের মানে প্যারোল ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে অনেক কঠোর থাকেন, বেশি কেটে রাখেন কোনো কোনো ক্ষেত্রে। তো এটা আসলে এমপ্লয়ীদের জন্য কোনো সুযোগ আসে না এখানে, তারা ক্ষতিগ্রস্ত হন, এবং আইনের আসলে সুযোগ বলা আছে যে আপনিও বাধ্য না, আপনি এভারেজ রেটে করতে বাধ্য এখানে। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ টিডিএস এর আলোচনা। আরেকটা প্রশ্ন, এই যে স্পেসিফাইড পারসন, এই এই জিনিসটা কি স্যার? আবার বললেন একটু, আমি বুঝিনি। স্পেসিফাইড পারসন, স্পেসিফাইড, আচ্ছা, স্পেসিফাইড পারসন একটা ইন্টারেস্টিং ইয়ে, আপনি মানে স্টাডি করেছেন তাই এই টার্মটা আপনি আপনার কাছে এসেছে। স্পেসিফাইড পারসন একটা টার্ম, এই টার্মটা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে বলা আছে যে কারা স্পেসিফাইড পারসন। তো এই স্পেসিফাইড পারসনের মিনিংটা আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যদি যাই তাহলে আমরা এটা সেকশন 51A তে পাবো, সরি 52 তে পাবো স্পেসিফাইড পারসনের
ডেফিনেশনটা আমি একটু বের করে আপনাকে দেখাচ্ছি। বিস্তারিত আলোচনা আমরা পরে করব। এখন যেহেতু আলোচনা এসেছে, আমি ডিডাকশন টিডিএস যখন আমরা আলোচনা করব, 52 তে ডিডাকশন অফ পেমেন্ট, ডিডাকশন ফ্রম পেমেন্ট অফ কন্ট্রাক্টরস, আমি কি স্ক্রিনটা শেয়ার করেছি? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আহ, এখানে আপনার 52 তে বলা আছে, in this section the specified person means, এখানে স্পেসিফাইড পারসন একেবারে ক্যাটাগরিক্যালি বলা আছে। এখানে স্পেসিফাইড পারসন 17টা বিষয় এখানে বলা আছে, কারা কারা স্পেসিফাইড পারসন হবেন। 17টা টার্ম এখানে বলা আছে, স্পেসিফাইড পারসন কে হবেন। জাকির ভাই ক্লিয়ার কিনা? স্পেসিফাইড পারসন সম্পর্কে ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তবে কি আমরা পরে ডিটেইলস আলাপ করব? জি, ডিটেইলস আলোচনা জি করব। স্যার, এটা তো ওই যে সেকশন 52 তে বা 17টা দেওয়া আছে, ওইটা আমরা পড়ে নিব, কিন্তু নেক্সটে কি এটা আমরা আরেকটু ডিটেইলস আলাপ করব? জি, জি, ইনশাআল্লাহ আলোচনা করব। আমি রিলেটেড একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু কোয়েশ্চন রিলেটেড, ঠিক আছে। আমরা সেকশন 120 নিয়ে পরে আলোচনা করব, 120 সেকশন নিয়ে। তো স্পেসিফাইড পারসনটা ওই কাজে এসেছিল, আমি জাস্ট এটার ডেফিনেশন। এটা একটা সেকশন 120 একটা নোটিশের রিপ্লাই একজন জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস এর বরাবর। এখানে বলা আছে রিপ্লাইতে, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, নেম সো অ্যান্ড সো, স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল and not a specified person according to the clause A of subsection 2 of section 52 of Income Tax Ordinance 1984. For this reason, section 53A is not applicable for me. দেখেন একটা মানে একটা কারণে ট্যাক্স ডিডাকশন না করার কারণে নোটিশ করা হয়েছিল একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারকে। আমি কি এটা শেয়ার করেছি? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটি? দেখতে পাচ্ছি স্যার। এবং এটার একটা রিপ্লাই দেয়া হয়েছিল যে উনি স্পেসিফাইড পারসন না, এবং এর পরবর্তীতে আর এটার মানে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেননি আন্ডার সেকশন 120। তো সেকশন 120 আমরা পরে আলোচনা করব। জাকির ভাই যেহেতু স্পেসিফাইড পারসনের কথাটা বললেন, এটা প্র্যাকটিসে কাজে আসে কোন জায়গায়, আপনাকে জানতে হবে আপনি স্পেসিফাইড পারসন কিনা। ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারকে যদি কেউ বলে আপনি ট্যাক্স ডিডাকশন করলেন না কেন, তাহলে স্পেসিফাইড পারসন না এই হিসাবে আপনি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারেন। তবে এখানে স্পেসিফাইড পারসনের ডেফিনেশনটা দেয়া আছে সেকশন 50, আমরা দেখছি সেকশন 52 2 এ বি তে, 52 2 এ তে, সরি 52 2 এ তে, এবং অন্যান্য সেকশন গুলাতে আপনি শুধু টার্মটা পাবেন স্পেসিফাইড পারসন মেনশনড অন সেকশন 52 বলতে পারে, এরকম বলা থাকবে। তো এই জায়গা থেকে আপনার স্পেসিফাইড পারসনের ডেফিনেশনটা বের করে নিতে হবে। ক্লিয়ার কিনা জাকির ভাই? ক্লিয়ার। আমি এই যেহেতু আপনি মানে স্পেসিফাইড পারসনের কথাটা বললেন, আমি এই লিংকটা আপনাদের সাথে শেয়ার করে রাখছি ওই সেকশনের। এটা আমরা পরবর্তীতে ডিটেইল হয়তো আলোচনা করব। এখন আমরা জাস্ট মানে কোয়েশ্চন যখন আসলো সেটা আমরা একটু বলে রাখলাম এই জায়গাতে। আমি আবার ফেরত যাচ্ছি ডিডাকশনে। তো আমরা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে থেকে 50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয়, এটা আমরা জানলাম। এখন
9 এবং 10 খুব খেয়াল করে দেখতে হবে। 9 নম্বরে বলা আছে মিউচুয়াল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে প্রাপ্ত 25,000 টাকা পর্যন্ত আয়, এটা সুদ কিংবা মুনাফা কিংবা ডিভিডেন্ড বলতে পারে, এটা করমুক্ত 25,000 টাকা পর্যন্ত মিউচুয়াল ফান্ড ইউনিট ফান্ড থেকে। আবার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ, এখানে 50,000 টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। তাহলে আপনার যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থাকে, যেটা জাকির ভাই বললেন শেয়ার কিনলে কোথায় লিখবো আমরা কিংবা কোন প্রাইসে লিখবো, আমরা অবশ্যই ক্রয় মূল্যে লিখবো। এখন থাকার পরে এটা যদি আমাদেরকে ডিভিডেন্ড দেয়, নগদ ডিভিডেন্ড, তাহলে এটা 50,000 টাকা পর্যন্ত করমুক্ত। আর মিউচুয়াল ফান্ড ইউনিট ফান্ড থেকে দিলে 25,000 টাকা পর্যন্ত করমুক্ত। কারো যদি দুইটাই থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দুইটাই উনি পাবেন, 25,000 টাকাও করমুক্ত হবে, 50,000 টাকাও করমুক্ত হবে, দুইটা থেকেই বাদ দিবেন আলাদা আলাদা ভাবে। ক্লিয়ার কিনা এই জায়গাটুকু? জি স্যার, এই জায়গাটুকু ক্লিয়ার, কিন্তু সাপোজ আরো বেশি প্রফিট হইলো, তো ওই যে ক্যাপিটাল গেইন হইলো যেটা, আমি যে শেয়ার ক্রয় করলাম ওইটার ইস্যু, ওই ক্যাপিটাল গেইনের ফাংশনটা তাইলে ওই 50,000 টাকা বাদে বাকিটুকুই করবো। এখন জাকির ভাই খেয়াল করেন কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে দেখেন আমরা শেয়ারের ক্ষেত্রে কিংবা ব্যবসা যদি আমরা করতে চাই, ট্রেডিং যেটা, আমরা মনে করেন 1 লাখ টাকার শেয়ার কিনলাম আমরা যে কোনো কোম্পানির, তখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবো এটা 1 লাখ টাকা শো করব যেটা পারচেজ। সামনের বছর এটা দাম বেড়ে হয়ে গেল 1,30,000 টাকা, পরের বছর আমরা বিক্রি করলাম না, তাহলে 1 লাখ টাকাই আমরা এটা দেখাবো। যেহেতু বিক্রি করিনি, কোনো গেইন রিয়েলাইজ হয়নি, যেটা আছে এটা তো আনরিয়েলাইজ, আমরা বিক্রি করলে গেইন হবে। হ্যাঁ, আমার বিও অ্যাকাউন্টের স্টেটমেন্টে দেখাবে এটা মার্কেট প্রাইস 1,30,000, কিন্তু আমি তো বিক্রি করিনি, বিক্রি করলে তখন আমার গেইন হবে। আচ্ছা, এখন কিন্তু এবছর আমরা একটা ক্যাশ ডিভিডেন্ড পেয়েছিলাম। ক্যাশ ডিভিডেন্ড মনে করেন আমরা পেয়েছি 60,000 টাকা, মনে করেন আমরা একটু বললাম আর কি, 60% রেটে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে হয়তো, মনে করেন 60,000 টাকা আমরা ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি। তো এখন এর থেকে আমরা 50,000 টাকা বাদ দিয়ে বাকি 10,000 টাকা আমাদের সরাসরি করযোগ্য আয় হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। আর পরের বছর হয়তো এটার দাম 1,60,000 টাকা কিংবা 1,50,000 টাকা হয়ে গেল, আমরা বিক্রি করে দিলাম। এই যে গেইনটা হলো, ডিফারেন্স বিটুইন পারচেজ প্রাইস এন্ড সেলস প্রাইসের যেটা পার্থক্য 50,000 টাকা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন এবং এটা ট্যাক্স ফ্রি বলা আছে পুরোটাই, ওইটা ট্যাক্স ফ্রিতে যাবে। আমরা এখন আলোচনা করছি ডিভিডেন্ডের আলোচনা। বিক্রি করে লাভ যেটা, এটা হচ্ছে মূলধনী মুনাফা। রিয়েলাইজড গেইন, টার্মটা হচ্ছে রিয়েলাইজড গেইন, যে গেইনটা আমরা রিয়েলাইজ করেছি এটা। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এরপরে সরকারি নিরাপত্তা জামানতের সুদ, যা সরকার করমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। যে কোনো সিকিউরিটি ডিপোজিট যেগুলা গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি বলেছে, এগুলা ট্যাক্স ফ্রি হবে। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলার কোন ইন্ডিজিনাস হিলম্যান এর এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকাণ্ডের ফলে প্রাপ্ত আয়, এটা একটা স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে পার্বত্য এলাকায় যারা পাহাড়ি জনবসতি আছেন তাদের ক্ষেত্রে। এখানে তাদের ক্ষেত্রে আয়টা, আর্থিক কর্মকাণ্ড
তারা যেটা পরিচালনা করেন এটা ট্যাক্স ফ্রি থাকবে। এটা একটা স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে। তার মানে ওদের সম্পূর্ণটাই স্যার ইনকাম ট্যাক্স ফ্রি। হ্যাঁ, তা ওরা যদি সমতলে এসে কাজ করে সেক্ষেত্রেও ট্যাক্স ফ্রি? না, এই জেলাগুলোতে বলা আছে। মানে কর্মরত অবস্থায় ওই জেলাগুলিতে থাকতে হবে। হ্যাঁ, পরিচালিত আর্থিক কর্মকাণ্ডের ফলে প্রাপ্ত হয়। এটার এটা নিয়ে আমি ডিটেল দেখিনি। এটা আরেকটু আপনি যেটা বলছেন একেবারে এখানে তো সংক্ষেপে বলা আছে। এটার শিডিউলে দেখতে হবে এটা কি বলা আছে পুরোটা। মানে ধরেন আমাদের যে কোনো একটা প্রজেক্টে একজন চাকমা না, কাজ না, করে বরিশালে। না, এটা হবে কিনা এই বিষয়ে আমি কোনো ইয়ে করছি না। আর্থিক কর্মকাণ্ড করেছেন উনি, এটা ব্যবসায়িক ক্ষেত্রে হবে সম্ভবত। আচ্ছা, চাকুরির জন্য হবে কিনা আমি কনফার্ম না। এই জন্যই আমি বললাম এটা ডিটেল দেখতে হবে। এটা আমার প্র্যাকটিসে আমি পাইনি তো কখনো, আমার দেখা হয়নি। এটা আরেকটু ডিটেল দেখতে হবে। আমরা হয়তো শিডিউল খুঁজলেই পেয়ে যাব এটা। একটু দেখেন স্যার, আমাদের একজন স্টাফ আছে এরকম। উনি কি দাবি করেছেন যে উনি ট্যাক্স ফ্রি? না না না, উনি দাবি করেননি, উনি জানেনই না কিছু ট্যাক্স পাবে। আচ্ছা, ঠিক আছে। উনি দাবি না এছাড়া করলে এটা আপনাদের এস্টাবলিশ করা অনেক কঠিন হবে। আপনারা সেই ডিডাকশন না করেন আবার আপনাদেরকে বলবে যে কেন রাইট রাইট, করলেন। কেন করলেন না সেটাই, এই এছাড়া কারণে রাঙামাটি ক্লিয়ার হবে। হ্যাঁ, জি, রাঙামাটি বান্দরবনের যে শহর এলাকা আছে এগুলোতেও স্যার অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি হয় স্যার। এখন right. অনেকে পাহাড় থেকে এসে শহর অঞ্চলে অনেকে ইকোনমিক অ্যাক্টিভিটিতে জড়িত থাকে, তো তাদের ক্ষেত্রেও কি একই রকম হবে কিনা? সম্ভবত হবে। এটা ওই যে চুক্তির মধ্যে ছিল কিছু একটা। এর ফলেই এসেছে। আচ্ছা আচ্ছা। মানে এখানে তো আমরা আ আ যারা পার্বত্য জনগোষ্ঠী তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য আ সংবিধান অনেক সাংবিধানিকভাবেই তাদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়া হচ্ছে। যাতে করে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায় পার্বত্য অনগ্রসর জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে। সেজন্য এখানে ট্যাক্সের ছাড় বলেন, চাকুরিতে সুযোগ দেয়া বলেন, এই জিনিসগুলা আমাদের আ মানে ইয়েতে আছে। তো এইটা একটু ডিটেইল দেখলে এটার মানে প্র্যাকটিসটা কি একটু ডিটেইল দেখলেই পাওয়া যাবে। এখানে প্রাইমারি নলেজটুকু আমরা নিলাম। এই যে তাদের পরিচালিত আর্থিক কর্মকাণ্ডের ফলে প্রাপ্ত আয়। আর ডিটেইলটা আমি খুঁজলে পাবো। এখন আমি আ টপিকের বাইরে চলে যাব এটা নিয়ে। তাই আমি আর মানে ঠিক শিডিউলে আছে স্যার। যাচ্ছি। হুম? আ এরপরে যেটা আছে 13 এ সেটা হচ্ছে আয়কর অধ্যাদেশের আওতায় জারিকৃত কোন প্রজ্ঞাপন অনুযায়ী কর অব্যাহতি বা হ্রাসকৃত হারে সুবিধা গ্রহণকারী করদাতা ব্যতীত অন্যান্য করদাতার রপ্তানি ব্যবসা হতে প্রাপ্ত আয়ের 50%। এর রপ্তানি ব্যবসা থেকে যদি কেউ আয় পেয়ে থাকেন সেক্ষেত্রে 50% ছাড় থাকবে। তবে এটা যদি হ্রাসকৃত হার এনজয় করেন তাহলে হবে না। কিন্তু কর অব্যাহতি প্রাপ্ত আয় এনজয় করে থাকেন তাহলেও সেটা হবে না। রপ্তানি টাকে উৎসাহিত করার জন্য এটা বলা হয়েছে। আমরা আগে দেখেছি যে আয়ের একমাত্র উৎস কৃষিখাত হলে আমাদের স্ল্যাবটা 2 লাখ টাকা বাড়বে। যেটাই থাকুক এটা থেকে 2 লাখ টাকা বাড়বে। এরপরে 15 নম্বরে বলা আছে সফটওয়্যার তৈরি সহ তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি খাতের ব্যবসার আয়। কয়েকটি খাত বলা হয়েছে। খাতগুলো এখানে সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে মেনশন করা আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার or application customization, nationwide telecommunication transmission network NTTT, digital content development and management, digital animation development, website development, website services, web listing, IT process outsourcing, website hosting, digital graphic design, digital data entry and processing, digital data analytics, geographic information services GIS,
IT support and software maintenance service, software test lab services, call center service, overseas medical transcription, search engine optimization service, document conversion, imaging and digital archiving, robotic process outsourcing, cyber security services, cloud service, system integration, e-learning platform, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ই-বুক পাবলিকেশনস, এই জিনিসগুলো এসেছে, এগুলো ট্যাক্স ফ্রি কিন্তু। ই-বুক পাবলিকেশনস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস এবং আইটি ফ্রিল্যান্সিং। তো দেখা যাচ্ছে এখানে আমাদের তথ্য প্রযুক্তি খাত এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ আইটি এবং আইটি রিলেটেড যে খাতগুলো আছে এই খাতগুলা থেকে আয়গুলা করমুক্ত করা হয়েছে। কিছু কন্ডিশনস আছে, বেসিসের মেম্বারশিপ কিংবা এই ধরনের কিছু কন্ডিশনস এখানে অ্যাপ্লিকেবল থাকে। তো এই কন্ডিশনস গুলা ফুলফিল করতে হয়, এটা ডিটেইল আলোচনায় হয়তো কন্ডিশনস গুলা আসবে। এরপরে আমরা হাঁস মুরগির খামার হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রথম 20 লক্ষ টাকা পর্যন্ত শূন্য হারে এবং পরবর্তী 10 লক্ষ টাকা আয়ের উপর 5% হারে এবং অবশিষ্ট আয়ের উপর 10% হারে কর প্রদেয় হবে। তাহলে এখানে আমরা আলাদা একটা স্ল্যাব দেখলাম। হাঁস মুরগির খামার থেকে যদি আয় কেউ অর্জন করে থাকেন তাহলে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি ইনকাম। পরবর্তী 10 লক্ষ টাকার উপরে মাত্র 5% ট্যাক্স দিতে হবে, যেটা 50,000 টাকা হবে 10 লক্ষ টাকার 5%। তার মানে 30 লক্ষ টাকা আপনার আয় হলে মাত্র 50,000 টাকা ট্যাক্স আসে এবং পরবর্তী যাই আয় করেন না কেন মাত্র 10% আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে হাঁস মুরগির খামার হতে যদি আয় অর্জন করা হয়। এটা হাঁস মুরগি খামার যারা কাজ করছেন, যেসব উদ্যোক্তা আছেন হাঁস মুরগির খামারের, সেই সব উদ্যোক্তার দের কে সহায়তা দেওয়ার জন্য কিংবা উদ্বুদ্ধ করার জন্য এই ছাড়টুকু দেওয়া হয়েছে। যদিও দেখা যাচ্ছে এই ছাড় দেওয়ার পরে শহর অঞ্চলের লোকজন হাঁস মুরগির খামারে বেশি মনোযোগী হয়েছেন। এবং পরের ইয়েটা আছে হাঁস মুরগি, চিংড়ি ও মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হইতে অর্জিত আয়। এক্ষেত্রেও প্রথম 10 লক্ষ পর্যন্ত শূন্য, আর পরবর্তী 10 লক্ষের উপরে 5%, পরবর্তী এরপরের 10 লক্ষের উপরে 10% এবং অবশিষ্ট আয়ের উপরে 15% কর দেওয়া হবে। এখানে খেয়াল করে দেখেন, প্রথমটা 16 নম্বরে যেটা বলা আছে এটা শুধুমাত্র হাঁস মুরগির খামার, আর 17টা নাম্বার কিন্তু হাঁস মুরগির খামার না, এটা হাঁস মুরগি, চিংড়ি, মাছের এটা হ্যাচারি। 17টা শুধু হ্যাচারি। 17-র একটা পার্ট হচ্ছে এই 3 ধরনের হ্যাচারি আর মৎস্য চাষ, আর একটা পার্ট হচ্ছে মৎস্য চাষ। মৎস্য চাষ যদি আগে আলাদা ছিল, তো এগুলা এক করা হয়েছে, এটা আমরা পরিপত্রে দেখতে পাবো, এই বিষয়টুকু আছে পরিপত্রে, এটা এসআরও সংশোধন করে নতুন এসআরওটা দেয়া হয়েছে। আপনারা যদি পরিপত্র দেখেন এই এসআরও গুলা এখানে ক্লিয়ারলি পাওয়া যাবে প্রজ্ঞাপন গুলা। এই দেখেন এসআরওতে বলা আছে, আমি রেফারেন্সটা নিয়ে আসলাম, এসআরও 157 2022। এখানে আগের যে ইয়েটা আছে এটা বাদ দিয়ে 1 জুলাই থেকে এটা কার্যকর হবে। মূলত হাঁস মুরগি খামার, হাঁস মুরগি, চিংড়ি ও মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হইতে অর্জিত আয়।
আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আমার কাছে নির্দেশিকায় এখানে যে বিষয়গুলা উল্লেখ করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে কয়েকটা বিষয়ে এখানে নির্দেশিকায় আপডেট করা হয়নি। যদিও আমরা আয়কর নির্দেশিকা 2022-23 পড়ছি, বাট আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু বিষয় এটা পুরাতনটা দেয়া হয়ে গেছে, আপডেট করা হয়নি। এবার নির্দেশিকাটা দ্রুত পাবলিশ করা হয়েছে, তাই আমরা কিছু কিছু বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগের আইনটা পড়ছি। এখানে নতুন কিছু বিষয় যেমন রপ্তানি আয়ের বিষয়টাতে কিছু চেঞ্জ এসেছে, রপ্তানির ক্ষেত্রে এটা আসেনি। আর হাঁস এই দুটা অ্যাড করা হয়েছে। আমি হাঁস মুরগির খামারটা আলাদা ছিল, এখন এটা অ্যাড করা হয়েছে। অ্যাড করে এই এসআরওটা হয়েছে এখানে। আমরা যে এসআরওটা দেখলাম এখন, এই এসআরওতে সবকিছু একসাথে নিয়ে আসা হয়েছে। হাঁস মুরগির খামার, হাঁস মুরগি, চিংড়ি মাছের হ্যাচারি। তো খামারটাও আছে, হ্যাচারিও আছে, এবং মৎস্য চাষ সবগুলা এক ধরনের একটা রেটে আনা হয়েছে। 10 লক্ষ পর্যন্ত 0%, পরবর্তী 10 লক্ষ পর্যন্ত 5%, পরবর্তী 10 লক্ষ পর্যন্ত 10%, অবশিষ্ট আয়ের উপরে 15%। এটাই কার্যকর। এখানে হয়তো সংশোধনের প্রয়োজনীয়তা আছে, এই জায়গাটুকু আমি যে দেখেছি। যদিও জাতীয় রাজস্ব বোর্ড পাবলিশ করেছে, কিন্তু আমিও জাতীয় রাজস্ব বোর্ডের কর্তৃক প্রকাশিত এবং সরকার কর্তৃক প্রদত্ত প্রজ্ঞাপন দেখে বলছি যে এখানে সংশোধনের হয়তো প্রয়োজনীয়তা আছে। তো আমরা এইটুকু অংশ আমরা এই প্রজ্ঞাপন থেকেই পড়ছি। তাহলে রিডিউস ট্যাক্স রেটে আমরা এখানে চলে আসলো হাঁস মুরগির খামার, হাঁস মুরগি, চিংড়ি মাছের হ্যাচারি, মৎস্য চাষ হইতে আইন। এক্ষেত্রে একটা নতুন স্ল্যাব আমরা দেখলাম যে 10 লাখ 10 লাখ 10 লাখ করে 0%, 5%, 10% এবং অবশিষ্ট আয়ের উপরে 15%। এই প্রজ্ঞাপন এই ইনকাম গুলোর ক্ষেত্রে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনটা আলাদা হবে। আমরা যেমন সবগুলোর ক্ষেত্রে একসাথে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করে দেন যে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী নেট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করি, তাহলে এই ইনকাম কিন্তু আমাদের আলাদা করতে হবে স্যার। হ্যাঁ, এগুলো আলাদা করতে হবে, এগুলো স্পেশাল ইনকাম হিসাবে আপনি আলাদা করতে হবে। ক্যালকুলেশনটা অবশ্যই আপনাকে আলাদা করতে হবে। এবং এই ক্যালকুলেশনটা দেখি আমি একটা ক্যালকুলেশন দেখাতে পারি কিনা রিলেটেড। এই ক্যালকুলেশনটা মানে ফাইনালি সব গো থ্রু করার পরে সব ধরনের ইনকাম সহ যদি একটা কেস স্টাডি দেখান, এই ধরনের সবকিছু সহ, বিজনেস, স্যালারি ট্যালারি সব সহ, এই পোল্ট্রি আর ফিশারিজ সহ, তখন আমাদের মনে হয় একটু বুঝতে আর একটু মানে ক্লিয়ার হয়ে যাবে ফাইনালি। জি, হ্যাঁ ঠিক বলেছেন আপনি একেবারে। ওই যে বলতে যেটা আদর্শ একটা উদাহরণ যেটা দিয়ে সবকিছু কভার করবে 24A B C D এগুলি। হ্যাঁ রাইট, এটা আমি ট্রাই আমরা কানেক্ট করতে মানে সুবিধা হবে। হ্যাঁ আমি ট্রাই করছি এটা ডেভেলপ করার জন্য, কিংবা এই ধরনের একটাতে তো হবে না, হয়তো কয়েকটা লাগবে। হ্যাঁ, 2-3টা যদি আমরা একটু প্র্যাকটিস করি একদম তাহলে আমাদের ওই অ্যাসাইনমেন্ট করতে অথবা কোনো এক্সামের জন্য সুবিধা হবে কানেক্ট করতে, আমার কাছে মনে হচ্ছে। রাইট রাইট। আমি একটা ট্যাক্স ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। আমি একটু, এটা গত বছরের রেট অনুযায়ী ক্যালকুলেশন করা, এটা বড় ক্যালকুলেশন, খেয়াল করে দেখেন। এখানে আমরা রেগুলার ট্যাক্স রেট গুলা করেছি অলরেডি, পুরো করেছি। এখানে আমরা 38,16,000 টাকা রেগুলার ট্যাক্স রেটে আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করেছি। তারপরে আমরা রিবেটটা বাদ দিয়েছি, এটা গত বছরের লাস্ট ফাইন্যান্সিয়াল লাস্ট ট্যাক্স ইয়ারের কিংবা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের অনুযায়ী দিয়েছি। তারপরে আমরা এখানে আপনারা দেখেছেন নির্দেশিকায় 2টা স্ল্যাব বলা আছে, হাঁস মুরগির খামার একটা, আবার হাঁস মুরগি, চিংড়ি ও মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ আলাদা আলাদা বলা আছে স্ল্যাবগুলা। তো এখানে দেখেন আমরা ক্যালকুলেশনটা করেছি, এরপরে ইনকাম ফ্রম সেভিং সার্টিফিকেট এটা আলাদা এনেছি, কারণ এটা আমরা জানি যে
ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি, যেটা আমরা ইনকাম ট্যাক্স এর বিভিন্ন টেক্সটে বলা হচ্ছে চূড়ান্ত কর দায়ের বৈশিষ্ট্য সম্পন্ন ন্যূনতম কর দায়। তো এটা আমরা এখানে বসিয়েছি। এরপরে দেখেন ইনকাম ফ্রম ফিশারিজ আছে। তো ইনকাম ফ্রম ফিশারিজ এ প্রথম 10 লাখ পর্যন্ত জিরো, আবার পরের 10 লাখে এখানে পড়ে গেছে স্ল্যাবে 5% এই ফিগারটা এসেছে। আবার রেস্ট ফিগার যদি থাকে আমরা 0% দিয়েছি। আবার ইনকাম ফ্রম পোল্ট্রি, পোল্ট্রিতে আমরা 20 লাখ পর্যন্ত 0% দিয়েছি, আবার 10 লাখ পর্যন্ত 5% দিয়েছি, বাদ বাকি যেটা আছে 10% ছিল রেট, আগের রেটে আমরা দিয়ে সবগুলা যোগ করেছি। যোগ করার পরে ওয়েলথ সারচার্জটা 20% হিসাবে অ্যাড করেছি। তাহলে স্যার ওই ইনকাম গুলোর পরে কোনো রিবেট হবে না, ওটা টোটাল না, ট্যাক্সেবল ইনকামের সাথে। এটা তো রিবেট হবে আপনার রেগুলার রেটে, যেগুলা ট্যাক্সেবল এগুলার উপরে রিবেট। আচ্ছা আচ্ছা স্যার। এটা এটা ইয়েতে বলা আছে সরাসরি, আমরা রিটার্ন ফর্মে যাই, শিডিউল 24D তে যান আপনি। শিডিউল 24D তে আমরা দেখেছি যে এলিজিবল অ্যামাউন্ট যখন আমরা বের করব, এক্সক্লুডিং any income for which a tax exemption or a reduced rate is applicable, তো এটা বাদ দিয়ে আমরা যখন ইয়ে করি তখনই আমরা বলেছিলাম, তো এটা বাদ দিয়েই আমরা রিবেটের এলিজিবল অ্যামাউন্টটা এখানে বের করেছি এবং এলিজিবল অ্যামাউন্ট অনুযায়ী রিবেট ক্যালকুলেট করেছি। তারপরে আমরা সঞ্চয়পত্রের হিসাবটা আলাদা দিয়েছি, ফিশারিজের হিসাব আমরা এখানে দিয়েছি, আবার পোল্ট্রির হিসাবটা আমরা এখানে বের করেছি। এরপরে আমরা আবার ওয়েলথ সারচার্জটা অ্যাড করেছি, খেয়াল করে দেখেন। ওয়েলথ সারচার্জটা অ্যাড করার পরে আমাদের ট্যাক্স এসেছে, যেটা এই ট্যাক্স থেকে আমরা টিডিএস এবং এআইটি দুইটা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা বের করেছি নেট ট্যাক্স পেয়েবল উইথ রিটার্ন কত হবে, এটা আমরা রিটার্নের সাথে পেমেন্ট করেছি। ক্লিয়ার কিনা? তার মানে স্যার যদি একজন ধরেন কেউ চাকরি করছে সাথে পোল্ট্রি বিজনেস করছে, হ্যাঁ, তার 10 লাখ টাকার নিচে হলো ইনকাম আছে বা উপরে ইনকাম আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে স্যালারিড যে ইয়েটা আছে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্টটা সেটা কমপ্লিট করে তারপরে আপনার ফিশারিজ, পোল্ট্রি বা অন্যান্য যেগুলো আলাদা ইনকাম আছে আলাদাভাবে সেগুলো আলাদা রাইট, করতে হবে। আলাদাভাবে করতে হবে। তো সাধারণত চাকরিজীবীরা কম করেন, দেখা যায় যে আপনার মানে রাজনীতিবিদরাই বেশিরভাগ এখন ফিশারিজ কিংবা পোল্ট্রিতে, যেটা আমরা পত্রিকার মারফতে জানতে পারি, এইসব ইনকাম বেশি দেখা যাচ্ছে তাদের। লস খেলে তো স্যার কোনো ইয়ে নাই না, রিবেট নাই। লস খেলে সোর্স অফ ফান্ডটা দেখাতে হবে আপনি, যে লসের টাকাটা কোথা থেকে এসেছে সেটা আপনাকে দেখাতে হবে। লস খাওয়াটা বিপজ্জনক, আরো বেশি বিপজ্জনক। এটার সোর্স অফ ফান্ডটা বের করতে হবে। এবং আইন না জেনে এখানে জাকির ভাই আবার একটু বলেন। এই ইনকামের সাথে তার যদি কৃষি থাকতো, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পেরেছি জাকির ভাই, আপনার কোয়েশ্চন হচ্ছে কৃষি থাকলে কি করতাম আমরা। তারপরে লাস্ট ফিনিশিং আসতাম, এই যে ব্যাপারটা এমন না, আমি পুরো শুনিনি আপনার কোয়েশ্চন, বাট আমি আবার আপনার মতো করে বলছি। এখন মনে করেন এই করদাতার যদি কৃষি আয় থাকতো, তাহলে আমরা কি করতাম? আমাদের কি স্ল্যাব 3 লাখ থেকে 5 লাখে চলে যেত? জাকির ভাই, এটাই তো কোয়েশ্চন করেছেন আপনি। একটু জাকির ভাই কানেক্ট, আপনারা বলেন যে 3 লাখ থেকে কি 5 লাখে চলে যেত কৃষি আয় যদি থাকতো?
না স্যার, এগ্রিকালচার ইনকামটাও তো আমরা এই যে টোটাল ইনকামের মধ্যে ফেলে আমরা ক্যালকুলেশন করতাম। না, এগ্রিকালচারের তো দুইটা বিষয় আছে। এক হচ্ছে আপনি অনুমোদনযোগ্য খরচ বাদ দিবেন, যেটা ওইটা বাদ দিয়েই তো আপনি লিখেছেন। পার্ট 2 তে আপনি যখন লিখলেন এই টোটাল ফিগারে তো অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে লেখা আছে এগ্রিকালচারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শুধু এগ্রিকালচার ইনকাম থাকলে তো স্ল্যাব বেড়ে যায় 2 লাখ টাকা। জাকির ভাই কি এটাই কোয়েশ্চেন করেছেন যে 2 লাখ টাকা স্ল্যাব বাড়বে কিনা? আবার ডিসকানেক্ট হয়ে গেছেন জাকির ভাই, আমি আবার দেখছি। জি জাকির ভাই শুনতে পাচ্ছেন? জাকির ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এটার একটু ব্যাখ্যা করি। এখানে 2 লাখ টাকা অ্যাড হবে না। কেন হবে না? কারণ আয়ের উৎস যদি শুধু কৃষি খাত থাকে, আমরা এটা জেনেছি। উনার তো অনেক উৎস আছে, সঞ্চয়পত্র আছে, উনার ফিশারিজ আছে, পোল্ট্রি আছে। উনাকে কেন গভর্নমেন্ট 2 লাখ টাকা বেশি সুযোগ দেবে? শুধু কৃষি খাত হলে উনি সুযোগটা পেতেন। ক্লিয়ার কিনা? তাহলে স্যার কৃষিখাত, ফিশারিজ এবং পোল্ট্রি সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, মানে এই পোল্ট্রি ফিশারি তো আলাদা। এটার তো আলাদা, আপনাকে স্পেশাল একটা সুযোগ দিয়েছে গভর্নমেন্ট রাইট। পোল্ট্রি ফিশারির জন্য। বলা আমাদের হচ্ছে এটা ধারণা, পোল্ট্রি ফিশারির হুম, উন্নতির জন্য দেয়া হয়েছে। আর কৃষি শুধু কৃষক যারা, শুধু কৃষি থেকে যাদের আয়, তাদেরকে গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে যে না, আপনার যেহেতু শুধু কৃষি থেকে আয়, তাহলে আপনার 3 লাখ হলে ওই জায়গায় 5 লাখ হবে স্ল্যাব, 3.5 লাখ হলে 5.5 লাখ হবে, এরকম শুধু কৃষি হলে। কিন্তু কৃষির সাথে আপনি চাকরিও করেন তাহলে ওই সুযোগ পাবেন না। আর পাবো কৃষি না। হতে অনুমোদনযোগ্য খরচ, এটা তো আমরা দেখেছি কৃষি আয় থেকে না, অনুমোদনযোগ্য। ধরেন একজনে কৃষি করছে, মানে তার ধান চাষ, পাট চাষ করছে, সাথে পোল্ট্রি ফিশারিজও করছে, তো সেক্ষেত্রে তার স্ট্যাটাসটা কেমন হবে? সেম হবে, যেমন অন্য ব্যক্তিরা যেরকম হবে তাই হবে। যেরকম আচ্ছা, এখানে এখানে 3 লাখ টাকাই থাকবে 3 কর্মক্ষম লাখ টাকা। আয়ের সীমা। শুধু কৃষি যদি হয়, উনি শুধু কৃষি কাজ করেছেন, আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। উনার আয়ের সীমা বাড়বে। এখানে কি আপনার ফিশারিজ ফোকাস করার চান্স আছে কিনা? ফিশারিজ করছে প্লাস কৃষি করছে, তাহলে তো 10 লাখ টাকা স্ল্যাবে চলে যায়, একটু সুবিধা পায়। ফিশারিজ এর জন্য উনি আলাদা পাবেন। আর যেহেতু উনার কৃষি ভিন্ন অন্য খাতে আয় আছে, সেহেতু ওই 2 লাখ টাকার সুযোগ উনি পাবেন না। আচ্ছা, আমি বলছি ধরেন কেউ ফিশারিজ করছে, সাথে কৃষি যেমন ধান, পাট চাষ এগুলো করছে, হ্যাঁ, সেক্ষেত্রে সিস্টেমটা কেমন হবে? মানে উনি ফোকাস করলেন ফিশারিজ বা পোল্ট্রিতে। সেক্ষেত্রে কৃষি আয় রেগুলার রেটে আসবে, আর ফিশারিজ পোল্ট্রি আলাদা ভাবে আসবে, হিসাব হবে। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আমরা পরের বিষয়টা আবার একটু দেখি, এরপরে কি বলা আছে। যদিও এই নির্দেশিকা আমার কাছে এই দুইটা মার্চ হবে, 16 এবং 17 মার্চ হয়েই আমরা দেখেছি এখানে আহ, একটা অর্ডার দেয়া আছে। আরো কিছু অর্ডার আছে এখানে, আমরা দেখা যাবে কিছু প্রজ্ঞাপন রহিত করা হয়েছে আগের প্রজ্ঞাপন গুলা। এই বিষয়গুলো আমরা আয়কর পরিপত্রে পাবো। আমরা নির্দেশিকা পরের বিষয়ে যাই। এখানে কতিপয় ক্ষেত্রে ক্ষেত্র ব্যতীত সাধারণ স্বাভাবিক ব্যক্তি করদাতা, যেটা বলছে তারা, কর্তৃক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রয় হতে অর্জিত মূলধনী মুনাফা, যেটা আমরা দেখেছিলাম যে মূলধনী মুনাফা, ক্যাপিটাল গেইন যেটা আমরা বলছি, রিয়ালাইজড গেইন যেটা, সেটা আমরা ট্যাক্স ফ্রি হবে। তার হস্তশিল্প মানে স্যার এখানে 18 নম্বরে যেটা হলো বলতে চাচ্ছেন, ক্যাপিটাল গেইন স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে ধরেন 10,000 শেয়ার ছিল, আরো 2,000 তারা হলো
শেয়ার অ্যাড করে দিল, বোনাস শেয়ার সেটা বোনাস শেয়ার হিসাবে কি এটা কি ক্যাপিটাল গেইন হিসাবে যুক্ত হবে না অন্য কোনো বিষয়? বোনাস শেয়ারের উপরে আপনার কোনো বোনাস শেয়ার তো আপনার নাম্বার অফ শেয়ার বেড়ে গেল, ইনভেস্টমেন্টটা সেমই থাকলো, হুম ইনভেস্টমেন্টটা সেম থাকলো, নাম্বার অফ শেয়ার কমে গেল, এখানে কোনো রিয়েলাইজড গেইন হয়নি। গেইন হয়েছে আপনার যখন বিক্রি করবেন তখন গেইনটা আপনি দেখতে পাবেন, যে আপনি যে শেয়ারটুকু বিক্রি করবেন তখন আপনার গেইনটা আসবে, এবং ওই গেইন ট্যাক্স ফ্রি, টোটালটাই ট্যাক্স এক্সাম্পটেড, টোটালটাই, টোটালটাই আচ্ছা। পুরোটাই ট্যাক্স এক্সাম্পটেড। তারপরে ট্যাক্সে আপনার এটা নিয়ে একটা বড় কেস ইয়ে আছে, একটা পাওয়ার সেক্টরের একটা কোম্পানি, তারা কিছু ডিভিডেন্ড পেয়েছে, স্টক ডিভিডেন্ড আমরা যেটাকে বলি, বোনাস শেয়ার আপনি বলতে পারেন। একটা পাওয়ার সেক্টরের কোম্পানি বোনাস শেয়ার পেয়েছে, এখন উপকর কমিশনার ওই বোনাস শেয়ার কে ট্যাক্স করে দিয়েছেন, পুরোপুরি ট্যাক্স ধরে দিয়েছেন। এটা একটা বিশাল ফিগার হয়ে গেছে। এটা তো আপিল পর্যায়ে গেলে কিংবা অন্য জায়গায় গেলে এটা ট্যাক্স ফ্রি হবে, আপিল ট্রাইব্যুনাল কিংবা হাইকোর্টে গেলে এটা ট্যাক্স ফ্রি হবে, কিন্তু এই যে 10% দিয়ে যেতে হয়, এই সব কমপ্লিকেশন চলে এসেছে এটাতে। তো এই প্র্যাকটিসটা এখানে সরাসরি বলা আছে আপনার ট্যাক্স ফ্রি। এখন আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের আপার কোর্টে আমরা যেতে পারি, কিন্তু জাজমেন্টের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, আমাদের কোনো অ্যাসেসমেন্ট অর্ডারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাসেসমেন্ট অর্ডার যেগুলো হয় এগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। তো তাই আমাদের হয়তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করতে হয় যে কর নির্ধারণী আদেশের ত্রুটি কি কি আছে। এটা মোটেই কাম্য না যে একজন কর কমিশনার পদমর্যাদার কর্মকর্তা ত্রুটিপূর্ণ আদেশ প্রদান করবেন, এটা আসলে মোটেই কাম্য না। তো এই বিষয়গুলো কনফিউশনটা ওই ত্রুটি থেকে উদ্ভাবিত হয়। তো ঢালি ভাইয়ের যে কোয়েশনটা ছিল, আমি যদি বোনাস শেয়ার পাই, বোনাস শেয়ার পেলে কিছুই হবে না, আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট সেমই থাকবে, কারণ আমরা অ্যাসেট ইনভেস্টমেন্টের ফিগার দিয়েই বলি। এখন আগে ছিল, আমরা মনে করেন 100টা শেয়ার 1000 টাকা করে 1 লাখ টাকা, এখন 100% বোনাস পেয়েছি, আমাদের 200টা শেয়ার 1 লাখ টাকা হয়েছে, পার শেয়ারের দামটা কমেছে, আর কিছু না। আমি যখন বিক্রি করব তখন আমি যদি 2 লাখ টাকা পাই কিংবা 3 লাখ টাকা পাই, তাহলে এই ডিফারেন্স যেটা থাকবে, এই ডিফারেন্সটা হবে আমার রিয়েলাইজড গেইন, যে গেইনটা রিয়েলাইজ করেছি আমি, দাম বাড়লেও হবে না সেটা, কারণ আমি তো বিক্রি করিনি। রিয়েলাইজড গেইনটা আমরা এখানে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হিসাবে দেখাতে পারবো। ক্লিয়ার কিনা? এই পর্যায়ে ক্লিয়ার, কিন্তু উপরে আর একটা জায়গায় বলা হয়েছিল না যে আপনার ডিভিডেন্ডের কথা বলা হ্যাঁ হয়েছে। ডিভিডেন্ডের কথা হ্যাঁ, বলা ওই বিষয়টা হচ্ছে নগদ লভ্যাংশ। আপনি যেটা বলছেন এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড, রাইট। স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার আমরা যেটা কমনলি বলি, হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে নগদ লভ্যাংশ, ক্যাশ নগদ। ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড ট্যাক্সেবল ইনকাম, তবে 50,000 টাকা পর্যন্ত আপনি এক্সাম্পশন ছাড়। পাবেন। তার মানে আমাকে যখন কারো যদি স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট থাকে, তাকে তাহলে সেক্টর বাই সেক্টর হলো আপনার সেগ্রিগেশন করে হলো দেখানো প্রয়োজন আছে। 3টা বিষয় দেখতে হবে আপনাকে। প্রথমে এটা ইউনিট ফান্ড কিংবা মিউচুয়াল ফান্ড কিনা, আবার কিংবা শেয়ার কিনা, কোনটা। মিউচুয়াল ফান্ড হলে ক্যাশ ডিভিডেন্ড দিলে 25,000 টাকা আপনি ছাড় পাবেন, কিংবা ইন্টারেস্ট ডিভিডেন্ড যাই বলে না কেন, মিউচুয়াল ফান্ড কিংবা ইউনিট ফান্ড। আর যদি কোম্পানির নগদ লভ্যাংশ দেয় তাহলে 50,000 টাকা আপনি ছাড় পাবেন, বাকি টাকা রেগুলার রেটে ট্যাক্স হবে। আর বিক্রি করে যদি কোনো প্রফিট করে ফেলেন আপনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, এবং আপনি যদি এটার ডিরেক্টর শেয়ার হোল্ডার না হন, তাহলে সেক্ষেত্রে আপনার এই মূলধনী মুনাফাটা একেবারেই ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হিসাবে গণ্য হবে। আচ্ছা, তার মানে আমাদের আচ্ছা ক্লিয়ার স্যার।
এরপরের বিষয় হচ্ছে হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানি থেকে উদ্ভূত আয়। খুব সুন্দর একটা বিধান। আমরা যদি কোনো হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট করি তাহলে এটা থেকে যে আয় হবে এটা ট্যাক্স ফ্রি ইনকাম। জিরো কুপন বন্ড থেকে উদ্ভূত হয়। জিরো কুপন বন্ড যদি আমরা কিনে থাকি ট্রেজারি বন্ড বাংলাদেশ ব্যাংকের কোনো মাধ্যমে, তাহলে সেটা থেকে উদ্ভূত আয়টাও আমরা ট্যাক্স ফ্রি হবে। আবার আমরা আগে দেখেছিলাম সঞ্চয়পত্রের সাথে কিংবা আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর এখানে আমরা বলেছিলাম এই যে বিষয়গুলা থাকবে আমরা পার্ট 2 তে দেখাবো ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। এখানে আমরা যদি দেখি ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড এবং ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, এইসব বন্ড থেকে যেসব সুদ কিংবা মুনাফা আয় হয়ে থাকে সে আয়গুলা আমাদের করমুক্ত আয়, একেবারেই ট্যাক্স ফ্রি ইনকাম। মনে করেন কেউ দেশের বাইরে চাকরি করছেন, উনি যে টাকাটা পাচ্ছেন এটা দিয়ে উনি সংশ্লিষ্ট ওই জায়গাতে বাংলাদেশের যে ব্যাংকের ব্রাঞ্চ আছে ওই ব্যাংকের মাধ্যমে উনি ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিংবা অন্যান্য বন্ডগুলা কিনতে পারেন। কিনলে ওই বন্ড থেকে উনি যে টাকাই প্রফিট করবেন পুরোটাই ট্যাক্স ফ্রি ইনকাম হিসাবে আসবে এবং এটা চলতে থাকবে যতদিন মেয়াদ কন্টিনিউ করবে। একই বিষয় প্রযোজ্য জিরো কুপন বন্ডের ক্ষেত্রে। এটা একটা ভালো সুযোগ যারা ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম পাওয়ার জন্য। এটা একটা ভালো সুযোগ এবং অনেকে অনেক টাকা এক্সাম্পটেড ইনকাম হিসাবে এখান থেকে পাচ্ছেন। প্রতি বছরই দেখা যাচ্ছে যারা খুব ভালো জায়গায় জব করেছেন এবং বড় একটা ফিগার এখানে নিয়ে রাখতে পেরেছেন এইসব বন্ডে, গভর্নমেন্ট তাদেরকে যে প্রফিট কিংবা ইন্টারেস্টটা দিচ্ছে এটার উপরে আর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, পুরোটাই ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। আমরা জানি যে সঞ্চয়পত্রের আয়ে কিছু ট্যাক্স কেটে রাখে, যা কেটে রাখে সেটাই হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি এবং এটা মিনিমাম ট্যাক্স আমরা জানি, আগে আমরা এটা আলোচনা করেছি। এখন কোন ব্যক্তির যদি 5 লক্ষ টাকার মধ্যে পেনশনার সঞ্চয়পত্র থাকে, তার মানে বোঝা যাচ্ছে যিনি পেনশনার উনি আর্থিকভাবে এত সচ্ছল না, ওনার সামান্য টাকা আছে পেনশনের টাকা 5 লক্ষ টাকার মধ্যে এবং উনি এটা পেনশনার সঞ্চয়পত্র কিনেছেন, তাহলে উনাকে যে মুনাফাটুকু দেবে গভর্নমেন্ট এর এগেনস্টে সেটার আয় সম্পূর্ণ করমুক্ত। তবে 5 লক্ষের উপরে হলে এটা নরমাল সঞ্চয়পত্র যেরকম ওই রকমই অন্যান্য সঞ্চয়পত্রের মধ্যে এটা গণ্য হবে, অন্যান্য সঞ্চয়পত্রের মধ্যে। এটুকুতে কোনো কোয়েশন আছে কিনা এই আলোচনায়? তাহলে স্যার দুইটা জিনিস আমার কাছে কোশ্চেন, যেটা হলো যে আমরা যদি স্টক এক্সচেঞ্জে আপনার ইনভেস্ট করি সেক্ষেত্রে একটা রেয়াত আমরা পাচ্ছি ইনভেস্টমেন্টের উপরে, এবং যেটা কোম্পানি যদি আমরা স্টক এক্সচেঞ্জে আবার বিক্রিও করি ওই অর্থ বছরের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে যে অঙ্কটা আপনার ইনকাম আসবে সেটা হলো আয়কর মুক্ত হবে। প্রফিট যদি রিয়ালাইজড গেইন যদি হয়, হ্যাঁ, যদি 1 লাখ টাকার শেয়ার কিনলাম 50,000 1.5 লাখ টাকায় বিক্রি করলাম 50,000 টাকা আমার রিয়েলাইজ হচ্ছে, সেক্ষেত্রে এই 50,000 টাকা আমি কোথায় দেখাবো? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর হ্যাঁ, এটা দেখাবেন পার্ট 2 তে ট্যাক্স এক্সাম্পটেড ইনকামে। ট্যাক্স আর এক্সাম্পটেড। আর আপনাকে আবার আইটি 10 বি তে গিয়ে দেখাতে হবে, এখানে গিয়ে দেখেন 21 এ আমরা দেখাবো 21 বি তে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এন্ড অ্যালাউন্সেস। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কিছু ইনকাম
রিডিউস দেখাবে আমার টোটাল ইনকামের উপর। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার মতো যারা বিনিয়োগকারী লাভ করতে পারবেন। আর আমাদের মতো যারা লস করার সম্ভাবনা আছে তারা আবার লস করলে এখানে 19B তে দেখাতে হবে লস ডিডাকশন। রাইট, আচ্ছা তো ঠিক এটা আছে। এটারও সম্ভাবনা আছে। আনপ্রেডিক্টেবল স্পেকুলেটিভ মার্কেট যেহেতু। আচ্ছা আচ্ছা, সেটা সেটা এটা ভালো অপশন হ্যাঁ, যে লস। অনেক সময় মানে একটা লং টাইম আমাদেরকে লস দেখাতে হচ্ছে। এই লসটা না দেখালে আবার এটা প্রবলেম হয়ে যায় পরবর্তীতে। ওই ফিগারটা অ্যাডজাস্ট করতে গিয়ে। তো লসটাও দেখাতে হবে। লাভ যেমন দেখাবেন, লসটাও দেখাবেন ওইভাবে। যদি রিয়ালাইজড হয় আবার আনরিয়ালাইজডটা দেখাবেন না। আপনার শেয়ারের দাম কমে গেছে, বসে আছেন, বিক্রি করবেন না, এটা হ্যাঁ, দেখানোর প্রয়োজন নেই। ওটা বিক্রি করার পরেই তো রিয়েলাইজ হবে। রাইট। তো আর এখন খুব সুন্দরভাবেই বিও অ্যাকাউন্টের স্টেটমেন্ট গুলা দেয়, সফটওয়্যার গুলাতে ওইভাবেই দেয়া। কিছু কিছু ব্রোকারেজ হয়তো ব্যতিক্রম হতে পারে। আগে এটা নিয়ে অনেক কনফিউশন ছিল, কিন্তু এখন প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার দেখা যায়, পাওয়া ঠিক যায়, আছে, মানে thank স্টেটমেন্টেই পাওয়া যায় বিষয়গুলো। আর কোনো কোয়েশন আছে কিনা এটুকুতে? না থাকলে আমরা 23 থেকে আলোচনা করছি। পণ্য উৎপাদনে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, যেটা আমরা এসএমই বলছি আমাদের মানে লোকাল ডেফিনেশনে এসএমই, এর আয় নারী উদ্যোক্তা ব্যতীত অন্যান্যদের জন্য বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকা পর্যন্ত এবং নারী উদ্যোক্তার জন্য বার্ষিক টার্নওভার 70 লক্ষ টাকা পর্যন্ত। এখানে পণ্য উৎপাদনে নিয়োজিত যদি হন, তার মানে ম্যানুফ্যাকচারিং কনসার্ন হতে হবে। ম্যানুফ্যাকচারিং কনসার্ন এসএমই যদি কারো টার্নওভার 50 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমরা এই টার্নওভারের উপরে যে পরিমাণ ট্যাক্স হবে সেটা আমাদের দিতে হবে না। নারী উদ্যোক্তাদের জন্য এই স্ল্যাব 70 লক্ষ টাকা পর্যন্ত। খুব ইন্টারেস্টিং একটা অপশন। ম্যানুফ্যাকচারিং কনসার্ন এসএমই যদি হয়ে থাকে এবং টার্নওভার যদি 50 লক্ষের মধ্যে হয়ে থাকে, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। আমাদের আইনে আসলে আয়কর আইনে অনেক জায়গায় অনেক সুযোগ দেয়া হয়েছে ব্যবসাটা এক্সপোর্টকে কিংবা আমাদের প্রোডাকশন বাড়ানোর জন্য অনেক জায়গায় নীতি সহায়তা দেয়া হয়েছে। এইসব নীতি সহায়তাগুলো আমাদের জানা থাকলে আমরা অনেক ক্ষেত্রে সুযোগ নিতে পারি। যেমন স্টক মার্কেটটাকে মানে স্টক মার্কেটটাকে যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় সেজন্য সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে। দেখেন, আপনি ইনভেস্ট করলে রিবেট পাবেন, ডিভিডেন্ড পেলেও কিছু অংশ আপনাকে বাদ দিতে দেওয়ার সুযোগ আছে। আবার আপনি যদি স্টক মার্কেট থেকে কোনো রিয়েলাইজ গেইন করেন, তাহলেও আপনি কিছু বাদ দিতে পারবেন। পুরো প্রফিটটাই আপনার, রিয়েলাইজ গেইনটা পুরোটাই আপনার ট্যাক্স ফ্রি হচ্ছে। ঠিক সেম এসএমইর ক্ষেত্রে এটা দেয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত সম্মানী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত সম্মানী বা ভাতা কিংবা সরকার কর্তৃক প্রদত্ত কল্যাণ ভাতা, সরকার যদি কোনো কল্যাণ ভাতা দিয়ে থাকে কিংবা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে যদি কোনো সম্মানী বা ভাতা পেয়ে থাকেন, তাহলে সেটা ট্যাক্স ফ্রি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সরকারের নিকট হতে গৃহীত কোনো পদক বা পুরস্কার, গভর্নমেন্টের কাছ থেকে যদি কোনো পদক বা পুরস্কার গ্রহণ করে থাকেন, তাহলেও এটা ট্যাক্স ফ্রি হবে। আর একটা বিষয় এখানে অ্যাড করা আছে, এল্ডারলি কেয়ার হোম পরিচালনা হতে অর্জিত আয়। কেউ যদি কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা করেন এবং এটা থেকে যদি কোনো আয় অর্জন করে থাকেন, তাহলে সেই আয়টিও করমুক্ত আয় হবে। এটা ফর প্রফিট, নন প্রফিট যারা, তারা তো এমনিতেই করমুক্তর মধ্যে পড়ছে, আর যারা ফর প্রফিট করবেন তারাও করমুক্ত আয়ের মধ্যে পড়বেন।
বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে উপার্জিত বৈদেশিক মুদ্রা বা ফরেন রেমিটেন্স আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে আনয়ন করলে উক্ত বাংলাদেশি নাগরিকের বিদেশে উপার্জিত আয়। টার্মটা একটু খেয়াল করে দেখেন, এখানে বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে উপার্জিত হতে হবে বৈদেশিক মুদ্রা, বাংলাদেশের মধ্যে উপার্জিত হলে হবে না। বাংলাদেশের মধ্যেও বৈদেশিক মুদ্রা উপার্জন করা যায়, এটা হবে না। বাংলাদেশের বাইরে অর্জিত বৈদেশিক মুদ্রা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে যদি বাংলাদেশে আনা হয় তাহলে এটা ট্যাক্স ফ্রি হবে। ফরেন রেমিটেন্স আমরা যেটা বলি আর কি, ট্যাক্স ফ্রি হবে কেন? তো এই হচ্ছে 27টা বিষয় এখানে বলা আছে। এর মানে কি স্যার 27 নম্বরে যেটা, এর মানে কি তাকে বিদেশ থাকতে হবে এরকম? না থাকতে হবে তাও ম্যান্ডেটরি না। মানে আমি ধরেন আমার রেমিটেন্স আসতেছি ইয়াতে জিবিপিতে, ইয়াতে গ্রেট ব্রিটেন পাউন্ডে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমার আসে সেক্ষেত্রে আমার যেটা মানে আইনানুগ যে কথাটা বলছে এর ব্যাখ্যাটা কি? আইনানুগ প্রক্রিয়া আপনি ব্যাংকিং চ্যানেলে এসেছে, ব্যাংকিং চ্যানেল। এটা আপনি কমপ্লায়েন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা বলা আছে, টার্মটা দেখেন, বাংলাদেশের বাইরে উপার্জিত। আপনার উপার্জনের উৎসটা বাংলাদেশের বাইরে হতে হবে। আপনি যদি বাংলাদেশের বাইরে কাজ করে থাকেন, বাংলাদেশে বসে করতে পারেন বাংলাদেশের বাইরে কাজ, তাহলে সেটা আপনার সেই ফরেন রেমিটেন্স ট্যাক্স ফ্রি হবে। কিন্তু বাংলাদেশে কাজ করলেন, আপনি ডলারে বেতন পেলেন, পাউন্ডে বেতন পেলেন, এটা ট্যাক্স ফ্রি হবে না। না আমি বলছি যে ধরেন বাংলাদেশে অবস্থানরত কিন্তু সে বাইরের জন্য বাংলাদেশের জন্য কাজ করে না, কিন্তু ধরেন এশিয়ার জন্য কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে তার যে উপার্জিত আয় সেই ক্ষেত্রে বাংলাদেশে যে সে অবস্থান করছে এবং সে বাঙালি এবং তার রেমিটেন্সটা হয়তো পাউন্ডে বা ডলারে আসছে, সেক্ষেত্রে সে ট্যাক্স ফ্রি হবে কিনা? এটা হবে, এটা হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে সবগুলা কন্ডিশনই ফুলফিল করে। এখানে বলা হয়নি যে আমাকে বাংলাদেশের বাইরে অবস্থান করে কাজ করতে হবে, এই বিষয়টুকু বলা নেই। সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টুকু কিন্তু বলা নেই। যেহেতু তারপরে এই বিষয় বলা নেই, সেহেতু হ্যাঁ, অবশ্যই হবে। আমি একটা বাংলাদেশের বাইরে একটা কাজ করে আমি কনসালটেন্সি করলাম, ওই রাইট, কাজ থেকে আমি ইনকাম করলাম। মনে করেন হ্যাঁ, আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল কিংবা ট্যাক্স প্রফেশনাল, আমরা যদি বাইরের কোনো দেশের কোনো একটা কাজ করি একটা কোম্পানির হয়ে, তাহলে তো আমি বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশের বাইরে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি এবং এটা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আমি বাংলাদেশে নিয়ে এসেছি। নিয়ে আসছি, হ্যাঁ। কিন্তু ব্যাংক এখানে আসলেই তো আপনার 10% কেটে দেয়। এইটার কোনো এটার এসআরও বা সমাধান, এটার হ্যাঁ, সমাধান আছে, এটা এছাড়াও না। ব্যাংক কাটবেই, যখন আপনাকে কোনো কোম্পানি পেমেন্ট করবে হ্যাঁ, তখনই ব্যাংক আপনাকে 10% কেটে রাখবে। আপনি আচ্ছা, যদি পাঠান উপার্জিত হুম, অর্থ হুম, তাহলে কাটবে না, তা উপরন্তু আপনাকে প্রণোদনা দেবে। আচ্ছা, মানে মানে আমি বিদেশ ধরেন আসছি ইউকে তে, ইউকে থেকে আমি টাকা পাঠালাম, তাহলে সেক্ষেত্রে আপনার 2% আর রাইট, রাইট। প্রণোদনা পাওয়া যাবে। তা হ্যাঁ, সেটা জানি, কিন্তু এই ক্ষেত্রে 10% কাটার বাধ্যবাধকতাটা কেন? মানে এই যেহেতু ট্যাক্সের সাথে, ট্যাক্স আইনের সাথে এটা তো আপনার একটু কনফ্লিক্ট করে করে কিনা না এটাই বোঝার করে জন্য। না, করে না, এখানে করে না। কারণ আপনাকে কোম্পানি যদি বাংলাদেশে পেমেন্ট করে তাহলে হুম, গভর্নমেন্ট এখানে বুঝে যে আপনি বাংলাদেশে অবস্থান করে কাজ করছেন। হুম, হুম। এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের জন্য কাজ করেননি, বাইরের জন্য কাজ করেছেন। আচ্ছা, মানে আমার জব প্রমাণ ডেসক্রিপশন করাটা অথবা অ্যাপয়েন্টমেন্ট রাইট, লেটার এগুলো। এবং এটা প্রমাণ করে এটা ব্যাংককে আপনি কনভিন্স করা এটা কঠিন, বিকজ এটা কমন সিনারিও হচ্ছে হুম, হুম। ট্যাক্স কাটবে। আচ্ছা, তাহলে 10% কাটলো, ওইটাই তো আমার সর্বশেষ ট্যাক্স দেওয়ার কথা হিসাবে। আমার অ্যাসেসমেন্টে গিয়ে আবার নতুন করে ট্যাক্স স্ল্যাবের মধ্যে তো পড়ার কথা না। না, কথা না। আপনি যদি এটা আপনার জব ডেসক্রিপশনে যদি ক্লিয়ারলি মেনশন করা থাকে হুম, তাহলে এটা কথা না। হুম, হুম।
সেটাই মানে অ্যাসেসমেন্টের সময় এটা ডিক্লেয়ার করার প্রয়োজন আমার মনে হয় যে হ্যাঁ, আমি অমুক জায়গাতে অমুক জায়গার জন্য এইখান থেকে ওটা আপনার এমপ্লয়ার আপনাকে সার্টিফিকেট দেবে, সার্টিফাইড রাইট ঠিক আপনার আছে এমপ্লয়ার আপনাকে সার্টিফিকেটটা হুম, দেবে। এবং এটার আরো অনেকগুলা টেকনিক্যাল এলিমেন্টস আছে যেগুলা হ্যাঁ যদি আপনার প্রয়োজন হয় আমাকে পড়ে বললে আমি ক্লাসের সাথে আচ্ছা রিলেভেন্ট না, আমি পড়ে আপনাকে আচ্ছা আচ্ছা শেয়ার ঠিক করব। আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টেকনিক্যাল এলিমেন্টস আছে আরো অনেকগুলো। তো আমরা যেগুলা দেখলাম এই করমুক্ত আয় সমূহ করদাতার মোট আয় অন্তর্ভুক্ত হবে না, এটি রিটার্নে করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে। যেটা আমরা দেখেছি যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এন্ড অ্যালাউন্সেস আমরা আইটি 10 বি তে 21 বি তে বসাবো, এবং আমরা পার্ট 2 তে একেবারে নিচে যে কলামটি আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এই জায়গাতে আমরা বসাবো। এই হচ্ছে করমুক্ত আয়ের বিষয়। ব্যক্তি করদাতার ক্ষেত্রে এই বিষয়গুলাই বেশি প্রযোজ্য, করমুক্ত আয়ের বিষয়। আমরা ব্যক্তি করদাতাদের আয়ের রিটার্নের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়, এটা হচ্ছে আমরা কোন কোডে আমরা জমা দেব। সরকারি কোষাগারে আয়কর জমার ক্ষেত্রে কর অঞ্চল ভিত্তিক অ্যাকাউন্ট কোড আমরা এই পরিপত্রের পরিশিষ্ট 3-এ পাবো। এখানে প্রত্যেকটা কর অঞ্চল অনুযায়ী আয়কর কোম্পানি সমূহের জন্য একটা বলা আছে, আর কোম্পানি ব্যতীত একটা বলা আছে। অন্যান্য কোনো ফি যদি জমা দেন তাহলে আরেকটা কোড আছে। তো এই কোড অনুযায়ী আমরা ট্যাক্সটা জমা দেব। তো এই হচ্ছে আমরা করমুক্ত আয়ের আলোচনা আজকে আমরা যে আলোচনা করলাম, এবং এটা ব্যক্তি করদাতার রিটার্ন ফর্মে কিভাবে এই করমুক্ত আয়গুলোটা ইফেক্ট ফেলে এটা আমরা দেখলাম। কোনো কোয়েশন আছে কিনা আজকের আলোচনার প্রেক্ষিতে? শুরু থেকে এখন পর্যন্ত পার্সোনাল ট্যাক্সেশন বিষয়ে আমরা যেসব আলোচনা করেছি কোনো কোয়েশন আছে কিনা এইসব আলোচনার প্রেক্ষিতে? তাহলে আমরা আজকের ক্লাসের মাধ্যমে পার্সোনাল ট্যাক্সেশন ইউনিটটা কমপ্লিট করলাম, আলোচনাগুলো কমপ্লিট করলাম। আমরা হয়তো এখন অ্যাসাইনমেন্ট গুলা থাকবে, অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা ডিসকাশন গুলা করব। কিছু কিছু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিলাম, ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করলেন। একটু বড় অ্যাসাইনমেন্ট আমি প্রিপেয়ার করার চেষ্টা করছি, যার মাধ্যমে অনেকগুলা বিষয় কভার হয়। যেমন আমি এখানে একটা ট্যাক্স ক্যালকুলেশন দেখালাম, এখানে অনেকগুলা বিষয় কভার হয়েছে। এরকম কিছু বড় ক্যালকুলেশন যদি আমরা সম্ভব হয় তাহলে করব। কিন্তু থিওরি লেভেলে কিংবা এখানের যে আলোচনায় ইন্ডিভিজুয়াল ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স রিটার্ন প্রিপারেশন এবং একজন পার্সোনাল ট্যাক্স পেয়ারের যে সাধারণত যেসব বিষয়ে সে পরামর্শ প্রয়োজন হয়ে থাকে কিংবা যে সব বিষয়ে জানা প্রয়োজন হয়ে থাকে তা আমরা মোটামুটি আজকের আলোচনা পর্যন্ত কমপ্লিট করলাম। কোনো কোয়েশন আছে কিনা আপনাদের? স্যার, কোন ব্যক্তি তার একটা ল্যান্ড 10 লাখ টাকায় বিক্রি করছে, তো পরবর্তীতে তিনি যখন ডিড করছেন, তো সেখানে দেখা যাচ্ছে হচ্ছে ওই যে মোজার রেট হিসেবে উনি হয়তো 6 লাখ বা 5 লাখ টাকাতে ইয়ে করছেন, কিন্তু পুরো টাকাটাই ওনার ব্যাংকে ঢুকছে। সেই ক্ষেত্রে ওই 5 লাখ বা 6 লাখ টাকার বাদ পরে যে টাকাটা থাকতেছে ওটা উনি কিসে দেখাতে পারবেন? এটা উনি যদি কোনো এগ্রিমেন্ট থাকে উনি ক্যাপিটাল গেইন হিসাবে দেখাবেন, এবং ওইটার জন্য 6 লাখ আলাদা পর্যন্ত ট্যাক্স দিতে দেখাইলো হবে। এটার জন্য ক্যাপিটাল গেইন আলাদা প্রযোজ্য 5 রেটে থেকে 4 লাখ টাকা। প্রযোজ্য রেটে ট্যাক্স দিতে হবে। শিডিউল অনুযায়ী ক্যাপিটাল গেইনের ট্যাক্স দিতে হবে। বাকিটুকুর অংশের জন্য ট্যাক্স দিতে হবে। এখন আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট ট্যাক্স যেটা রেমিটেন্স আছে মানে কোন ইনকামে দেখাবে স্যার? ক্যাপিটাল গেইনেই দেখাবে। ক্যাপিটাল গেইনে দেখাবে। হ্যাঁ, ক্যাপিটাল গেইনেই দেখাবে। এখন ক্রেতা যেহেতু রাজি হননি এবং এটার জন্য ক্রেতা বিপদে পড়বেন। আচ্ছা, ক্রেতা বিপদে পড়বেন কেন? কারণ ক্রেতার আয়কর রিটার্ন বের করে ক্রেতা যদি এখানে 10 লাখের জায়গায় 6 লাখ লিখেন তাহলে ওইটার সাথে আরো 4 লাখ টাকা ওনার
ইনকাম হিসাবে যোগ করে দেবে ক্রস চেক করার মাধ্যমে। তাই অরিজিনাল রেটটাই দেওয়া উচিত এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে এই ধরনের মৌজা রেটের ক্ষেত্রে, যেটা আগে সর্বশেষ মনে হয় 2016 সালে একটা রেট হয়েছে, তো এটা কিভাবে এটা মূল রেটে নিয়ে আসা যায় এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে একটা নির্দেশনা রেডি করতে, যাতে করে এই সমস্যাটুকু দূর করা যায় আমাদের দেশে। এটা একটা প্রবলেম হিসাবে আইডেন্টিফাই হয়েছে, এতটুকুই, এবং এটা সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে এটা কোনো প্রবলেম হিসাবে আইডেন্টিফাইড হয়নি, এখন এটা প্রবলেম হিসাবে আইডেন্টিফাইড হয়েছে এবং সমাধানের জন্য উদ্যোগ হয়েছে। আমার একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে স্কয়ার মিটার অনুযায়ী কিংবা আয়তন অনুযায়ী ট্যাক্স রেটটা হওয়া উচিত। সেই ক্ষেত্রে আর কোনো অ্যামাউন্টের উপরে যদি না এসে আয়তনের উপরে যদি আসে, তাহলে এক্ষেত্রে কেউ হাইড করার কিছু থাকবে না, গেইন যাই হোক না কেন। এবং এলাকা ভিত্তিক এই আয়তন ভিন্ন ভিন্ন হতে পারে, যেটা আমাদের সেকশন 19 এর বিবি আমরা 19 পেন্টা বি বলি, 19 পেন্টা বিতে বলা আছে যে একটা স্পেশাল কন্ডিশন আমরা যখন আলোচনা করব এটা দেখব। তো এইভাবে যদি করা হয় তাহলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। আপনি যে পরিমাণ জমি বিক্রি করবেন, ওই ল্যান্ড যত ডেসিমেল হবে কিংবা যত কাঠা হবে, এটার উপরে ভিত্তি করে আপনি গেইন ট্যাক্স আসবে, এটার উপরে ভিত্তি করে আপনার আসবে, অ্যামাউন্টের উপরে ভিত্তি করে না। তাহলেই আপনার এই প্রবলেমটা দূর হবে। আমার মতে এটা এভাবেই দূর হওয়া সম্ভব, বাট সরকার কমিটি গঠন করেছে, সম্ভবত এটা নিয়ে আলোচনা করবে। আমি সুযোগ হলে পরামর্শটুকু পাঠাবো কমিটির কাছে। আর কোনো কোয়েশন আছে কিনা রিলেটেড? জাকির ভাই আছেন? মনে হয় কানেক্টেড নাই। রাতুল ভাই, ওয়ালিদ ভাই, কোনো কোয়েশন আছে কিনা? আলী ভাই আজকে এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আমরা পার্সোনাল টেক্সটটা কিন্তু শেষ করলাম। এখন আপনারা কোয়েশন বের করবেন। আমরা প্রত্যেক ক্লাসেই হয়তো আলোচনার আগে কিংবা পরে আমরা যেভাবে আলোচনা করি, বিভিন্ন কোয়েশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরের একটু ইন্টারাপ্ট করব, মানে একটা পার্সোনাল ইনকাম ট্যাক্স কভার করে এরকম যদি আমরা একটা আধা ঘন্টায় একটা যে কোনো একটা এরকম যদি উদাহরণ থাকতো, আদর্শ উদাহরণ, যেখানে স্যালারি, বিজনেস, কৃষি, মোটামুটি সবকিছুই কভার করে। আপনি ছোট ছোট উদাহরণ আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। একটা এরকম বড় যদি একটা এক্সাম্পল থাকে যে আমরা একটু খাতা কলমে যদি করতে পারতাম, আমার মনে হয় জিনিসটা বুঝতে আরো বেশি সুবিধা হইতো। এখন যেটা বলতেছেন, এখন হয়তো মনে হচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু ওই যে টোটাল ক্যালকুলেশন করার সময় আবার তো যে এক্সাম্পশন আছে, আছে, এগুলি সবকিছু মিলে একসাথে করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, মানে আমার কাছে মনে হচ্ছে এটা। হ্যাঁ, না ঠিকই বলেছেন আপনি। তো আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটা সিনারিও ডেভেলপ করে করা যায়, জি জি জি। আর একটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল থেকে করা যায়, একেবারেই সরাসরি। আহ, তখন আপনি সাপোর্টিং ডকুমেন্ট গুলা পাবেন, একটা ডকুমেন্ট থেকে কাজ করা, পুরো কাজটা করা। তো আমি চেষ্টা করছি ওইটা করার জন্য। এটা যদি করা সম্ভব না হয় তাহলে এখানে তো ডাটার বিষয় আছে, যদি না হয় তাহলে আমি সিনারিও বেসড করব। এমনিতে আলী ভাই আমরা যেটা করছি, যে মানে আমি যেটা করছি সেটা হচ্ছে ছোট ছোট যেই যেই এর উপরে, যে নির্দেশিকার উপরে আপনি আমাদের ক্লাস নিচ্ছেন ডেইলি, নির্দেশিকার সাথে কিছু এক্সাম্পল দেওয়া থাকে, তাই না? তো আমরা ওই ছোট ছোট ওই এক্সাম্পল গুলি দেখে দেখে কিছু একটা করার কিংবা বোঝার চেষ্টা করতেছি বেসড অন ইওর ক্লাস। আমার কিন্তু এটাতে আপনার পুরো কনফিডেন্স ডেভেলপ করবে না। কনফিডেন্স জি জি জি, আমার পুরো কনফিডেন্স ডেভেলপমেন্ট করছে না,
কারণ হচ্ছে ওই পরবর্তীতে আবার ওই এক্সামিনেশনের ইস্যুস থাকতেছে, ওই অনেকগুলা issues ইনভেস্টমেন্ট থাকে। এক্সামিনেশন সবকিছু মিলে তখন আবার ক্যালকুলেশনটা করতে পেরে উঠতে পারতেছি না। রাইট। এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমরা পুরো বিষয়টা কমপ্লিট করলাম। এখন জি। যে কোনো ইস্যুস আসলেই এর মধ্যে আছে। মোটামুটি আমাদের আলোচনার মধ্যে থাকবে 80% 80 to 90% ইস্যুসই আলোচনার মধ্যে থাকবে। হয়তো 5 to 10% আমরা যেটা স্পেশাল ইস্যুস গুলো আসবে, যেগুলা অন্যান্য জায়গায় আমাদের ইয়ে করতে হবে। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা এটা শেষ করলাম। এখন আমাদের জন্য এই প্র্যাকটিস করাটা সহজ হবে এবং আমরা এটা স্টার্ট করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আমাদের অন্যান্য যে আলোচনার যে অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য ইউনিটগুলো আছে, ওই ইউনিটগুলো আমরা কন্টিনিউ করে যাব। অন্যান্য ইউনিটে এই ধরনের প্র্যাকটিসের খুব বেশি জিনিস নেই, যেটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সেই আছে বেশিরভাগ। আমরা ইউনিটগুলা যদি একটু খেয়াল করে দেখি, আপনারা নিশ্চয়ই নতুন সিলেবাসটা আমি শেয়ার করেছি আপনাদেরকে। এখানে আমরা পার্সোনাল ট্যাক্সেশনটা কমপ্লিট করেছি। আমরা বিজনেস ট্যাক্সেশন নিয়ে ডিটেইল আলোচনা করব। এখানে সামান্য আলোচনা হয়েছে পার্সোনাল ট্যাক্সেশনে। আমরা ট্যাক্স ডিডাকশন নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, আইটি এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব, পেনাল্টি সম্পর্কে আলোচনা করব। আমরা এক্সামশন, অ্যালাউন্সেস, ইনকাম ট্যাক্স কিভাবে চার্জ হয়, আপিল, রেফারেন্স, এডিআর, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রান্সফার প্রাইসিং সব নিয়ে আলোচনা করব। কিন্তু ইউনিট 2 যে আলোচনা করেছি এটাই এক্সটেন্ডেড আমাদের এক্সারসাইজ আমরা কন্টিনিউ করব। তাই এটা আমরা আলোচনাটা আগে শেষ করে নিলাম। এখন আমরা এটা এক্সারসাইজ গুলো কন্টিনিউ করার সাথে সাথে আমরা অন্যান্য বিষয়গুলা আলোচনা করতে পারবো। ওয়ালিদ ভাই ক্লিয়ার কিনা? আজকের পরে আমরা ইনশাল্লাহ করতে পারবো, যেহেতু আজকে আমরা আলোচনা একটা জায়গায় এসে সমাপ্ত করেছি, এই জায়গা থেকে আমরা অ্যাডভান্স করতে পারবো। আর ধন্যবাদ আলী ভাই। বাকিগুলার সিনারিও বেসড কোয়েশ্চনও আছে, যেগুলা নিয়ে আমরা আলোচনা করব। রাতুল ভাইও আমাকে কিছু কোয়েশ্চন দিয়েছেন যে অন্যান্য প্রফেশনাল বডির এক্সামে, তো যেগুলা নিয়ে আমরা আলোচনা করা যায়, যেসব বিষয়ে আলোচনা করলে আমাদের নলেজ লেভেলটা আরো ডেভেলপ করবে। যে কোনো কোয়েশ্চন নিয়েই আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারবো। এখানে তো জানার মানে অনেক বিষয়ই আছে, বাট পার্সোনাল ট্যাক্সেশন এবং বিজনেস ট্যাক্সেশনটা আমরা এক্সটেন্ড করব। প্রত্যেক ক্লাসের আগে আমরা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব এবং এই লেকচারটা এক্সটেন্ড হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আপনাদেরকে আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা কন্টিনিউ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।